ধূমপান, মদ্যপান ও তামাকজাত দ্রব্য সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। আমাদের আজকের গল্পটি সম্পূর্ণরূপে প্রাপ্তবয়স্কদের জন্য। আজকের গল্পটিতে ব্যবহৃত কিছু ভাষা, বাক্য এবং শব্দে কিছু সংখ্যক শ্রোতার সমস্যা হতে পারে। গল্পটিতে ব্যবহৃত বাক্য তথা শব্দগুলি সম্পূর্ণই প্লট তথা গল্প তৈরির খাতিরেই ব্যবহার করা হয়েছে, শ্রোতাদের ভাবাবেগে আঘাত দেওয়ার জন্য নয়। তাই আপনার যদি একান্তই খুব খারাপ লেগে থাকে তার জন্য আমরা দুঃখিত। আমাদের চ্যানেলের সমস্ত গল্প শুনতে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটিকে। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না সমস্ত গল্পের আপডেট এবং নোটিফিকেশনস সবার আগে পাওয়ার জন্য। জয়েন করতে পারেন ফ্রিকি ফ্রাইডে স্টোরিজকে আমাদের সমস্ত নতুন গল্পের আর্লি অ্যাক্সেস পাওয়ার জন্য। হ্যালো ফ্রেন্ডস, আমি সায়ন্তন, তোমরা শুনছো ফ্রিকি ফ্রাইডে স্টোরিজ। আজ আরও একটা নতুন গল্প নিয়ে হাজির হয়েছে ফ্রিকি ফ্রাইডে স্টোরিজ। আজ তোমরা শুনবে সুলেখক সায়ন্তন পালের কলম থেকে একটি বেশ বড় উপন্যাস, সপ্তমাস্ত্রের প্রথম পর্ব। আজকে তোমাদের পরিচয় করাবো একটা নতুন চরিত্রের সঙ্গে। তার নাম নবারুণ মুখোপাধ্যায়। থাক এইটুকু, বাকিটা তোমরা গল্প শুনলেই বুঝতে পারবে। এই চরিত্র সম্পর্কে যত কম বলা যায় ততই ভালো। তাহলে চলো আর বেশি ভনিতা না করে শুরু করি। শুরু হচ্ছে আজকের গল্প সপ্তমাস্ত্রের প্রথম পর্ব। গল্প পাঠ ও গল্পের সূত্রধার আমি সায়ন্তন। নবারুণ মুখোপাধ্যায়ের ভূমিকায় রয়েছে তমাল। শুনতে থাকো আমাদের আজকের বিশেষ নিবেদন, সায়ন্তন পালের কলম থেকে উপন্যাস সপ্তমাস্ত্রের প্রথম পর্ব। সতেরোই জুন, মুম্বাইয়ের মীরা রোডের ওপর দিয়ে ছুটে চলেছে তিনটে বাইক। বাইকের স্পিড মন্দ নয়। পিছনে ধাওয়া করছে পুলিশের দুটো জিপ। ইন্সপেক্টর দেশপান্ডে জিপের জানলা খুলে দিয়ে মুখ বাড়িয়ে রিভলভার পয়েন্ট করলেন। লক্ষ্য তিনটে বাইকের একটি ব্যাক টায়ার। মাঝরাত, তাই রাস্তায় বেশি লোকের ভিড় নেই। তবুও রাস্তায় যারা ছিলেন দৃশ্যটি দেখে তারা সরে দাঁড়িয়ে পড়ছিল। কেউ কেউ ফোন খুলে ভিডিও করছিল। ইন্সপেক্টর দেশপান্ডে এনকাউন্টার স্পেশালিস্ট, তাই ওনার লক্ষ্য ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নেই। ট্রিগার টেপা মাত্রই একটি বাইকে গুলি লেগে ফট করে টায়ারটা গেল পাঞ্চার হয়ে। টলমল করে বাইকটা গিয়ে ধাক্কা মারল শিবা গার্ডেন লেকের ধারের একটি গাছে। অন্য দুটো বাইক থামল। পেছনের সিটে যে বসেছিল সে তত চোট পায়নি। দ্বিতীয় বাইকে বসে সে পালাল, কিন্তু বাইকের চালক চাপা পড়ে রইল বাইকের তলায়। পুলিশের একটা জিপ এসে থামল সেখানে। অপরটি ধাওয়া করল অন্য দুটো বাইককে। ইন্সপেক্টর দেশপান্ডে এবং কনস্টেবল কামলে নেমে গেলেন বাইকের কাছে। পুরাতন মডেলের বুলেট। তার তলা থেকে টেনে বের করলেন আহত চালককে। গাড়ির হ্যান্ডেল ডান চোখে ঢুকে গেছে, তার ক্রমাগত ব্লিডিং হচ্ছে। ইন্সপেক্টর দেশপান্ডে জিজ্ঞাসা করলেন, इथुना हॉस्पिटल कितनी लंबा है? सर पूरे है। लेके जाओ इसको अस्पताल। इसका जिंदा रहना बहुत जरूरी है। साले की पेट से अनेक गोष्ठी बाहर आए थे। उसके पास एक बैग भी है, देखिए सर। बैग लेकर अस्पताल भेजो इसको। চালককে সামনের একটা নার্সিং হোমে ভর্তি করা হলো। অন্য দুটো বাইককে ধরা যায়নি। কুইন্স পার্ক রোড ধরে মেরেটিয়া নগরের দিকে তারা জনসাধারণের মধ্যে মিলিয়ে গেছে। ফেরবার পথে দেশপান্ডে আদেশ দিলেন, कामले उसका बैग चेक करो अभी। हो सर, मी कर दो। ব্যাগ খুলতেই প্রথমে পাওয়া গেল নামের একটা লিস্ট। তাতে বহু মেয়ের নাম এবং কিছু অনাথ আশ্রমের ঠিকানা লেখা। পরের চেন থেকে বেরোলো কিছু গাঁজার প্যাকেট, দুটো মোটা সোনার চেন এবং একটা জলের বোতল। শেষ চেন থেকে বেরোলো রক্তাক্ত একটা চুড়িদার। কামলে চমকে উঠল। साले ये सब क्या है बे? ये मैंने सॉरी सर, ये लोग लेकिन थे कौन? रैकेट हायना का मेंबर। रैकेट हायना? पिछले 1 साल से इंडिया में एक गैर कानूनी धंधा बहुत बढ़ चुका है। तुमने कभी स्टेम सेल थेरेपी के बारे में सुना है? नहीं तो।
ह्यूमन बॉडी का सबसे प्राचीन कोश। मान लो अगर किसी की बॉडी का कोई अंग या फिर कोई ऑर्गन डैमेज हो जाता है तो इस प्राचीन कोश या जिसे कहते हैं स्टेम, उसको बाहर से बॉडी में डालकर इंसान की वो बॉडी पार्ट या फिर वो बॉडी ऑर्गन को फिर से पहले जैसा बनाया जा सकता है। बाहर के देश में ये थेरेपी बहुत चलता है। इसमें खर्चा इतना है कि कोई बहुत बड़ा आदमी के अलावा इसको करना किसी भी आदमी के लिए नामुमकिन है। स्टेम सेल थेरेपी का डिमांड बहुत ज्यादा है, हाँ, लेकिन उतना स्टेम की सप्लाई लीगली होती नहीं है, क्योंकि स्टेम तुम किसी छोटी बच्ची या फिर किसी माँ के एम्बिलिकल कॉर्ड से ही सिर्फ ले सकते हो। इसलिए इल्लीगली चलती है इसका बिजनेस। पिछले 1 साल से ये रैकेट हाइना किडनैप कर रहा है अनाथ आश्रम से छोटे छोटे लड़कियों को। पूरे इंडिया से नहीं, सिर्फ 3 जगहों से, वो है मुंबई, पुणे और दिल्ली। 1 साल में करीब 300 लड़कियां इनके शिकार बन चुकी है। लड़कियों को उठाकर बेहोश करके उन्हें ले जाया जाता है कोलकाता। वहां पर कहीं तो कोई अस्पताल या फिर लैब है जहां पर इन लड़कियों को रखा जाता है। वहां पर उनको प्रेग्नेंट करके डिलीवरी होने तक पाला जाता है। डिलीवरी के बाद एम्बिलिकल कॉर्ड और बच्चे से स्टेम निकलकर बच्चे को मार दिया जाता है और लड़कियों को बेच दिया जाता है बाहर कहीं। मोस्टली अमेरिका, इंग्लैंड, ऑस्ट्रेलिया, रशिया, इजिप्ट, इन जगहों पर कहीं करोड़ों में बेचा जाता है ये सब स्टेम। ये रैकेट हाइना को बहुत बार पकड़ने की कोशिश की है, लेकिन कभी ये लोग पकड़ में ही नहीं आते साले। ये जो रैकेट है हाइना, इसके 2 मेन लीडर हैं जो पूरे धंधे को संभालते हैं। एक है वो कार्तिक और दूसरा शाहिद। अब ये उन दोनों का असली नाम है या नहीं वो पता नहीं। इंटेलिजेंस से पता चला है कि कार्तिक अभी है कोलकाता में और शाहिद दिल्ली में। कोलकाता में एक आदमी है जो पिछले 1.5 साल से कार्तिक और जहां पर वो लड़कियों को रखा जाता है उस जगह को ढूंढने की कोशिश कर रहा है। अंडरग्राउंड ऑपरेशन भी चल रहा है कुछ, लेकिन हम भी जितना हो सके कोशिश करेंगे। क्यों कामले, सही कहा ना? हाँ सर। দুর্গার বয়স 22। শেষবারও বাড়ি থেকে বেরিয়েছিল কোনো একটা কাজে। তারপর পথে কটা মুখ ঢাকা লোক হঠাৎ ওকে আক্রমণ করে। তারপরের ঘটনা মনে করার চেষ্টা করলেও তার স্মৃতিতে আর ঠাঁই কুলোয় না। গায়ে হাতে সর্বত্র যেন সূচ ফোটানো ব্যথা। মাথা যন্ত্রণায় এমন অবস্থা যে চোখ খোলবার শক্তিটুকুও নেই। ও কি বহুদিন ঘুমোয়নি নাকি অনেকক্ষণ একভাবে ঘুমিয়েছিল? কিছু মনে আসছে না কেন? শরীর এমন ঝিম ধরাই বা কেন? এসব প্রশ্ন মনে নিয়েই অনেক কষ্টে চোখ খোলে সে। কিছুটা আবছা হয়ে একটা ছবি ভেসে ওঠে তার চোখের সামনে। একটা বিরাট মস্ত ঘর, সিলিংয়ে অনেকগুলো টিউবলাইট লাগানো রয়েছে। ঘরের চারিদিকে অসংখ্য সিঙ্গেল বেড। সব বেডগুলোর ওপরেই অচেতন অবস্থায় শুয়ে রয়েছে তারই বয়সী মেয়েরা। চোখ যা দেখে তা পৌঁছয় ব্রেনে। ব্রেন ঠিক করে চোখের দেখা দৃশ্যটি কেমন। এক্ষেত্রে দুর্গার ব্রেন বলল যে সে স্বপ্ন দেখছে, এসবই ভুল। তারপর আবার সে জ্ঞান হারালো। অনেক রাত্রে পুনরায় যখন জ্ঞান ফিরে এলো তখন সে দেখল 2 জন লোক সামনে দাঁড়িয়ে রয়েছে। তাদের মুখ ঢাকা, হাতে একটা খাবার থালা। লোক দুটো ওর হাতের বাঁধন খুলে দিয়ে বলল, কেন? খাবার রেখে তারা চলে যেতেই দুর্গা উঠে বসল। এবার তার ভালো জ্ঞান হয়েছে। মনে মনে সে সমস্তটা সাজিয়ে নিল। এরা ওকে কিডন্যাপ করে নিয়ে এসেছে এখানে। নিশ্চয়ই কোনো ভয়ঙ্কর অভিসন্ধি আছে। কিন্তু এই এতগুলো মেয়ে, এদের দিয়ে এরা কি করতে চায়? না, এদের কথা এখন ভাবলে চলবে না। এখান থেকে বেরোতে হবে আগে। কোথায় এই জায়গাটা? কোনো হাসপাতাল কি? কে জানে। দুর্গা দেখল লোক দুটো ঘরের বাইরে দাঁড়িয়ে পাহারা দিচ্ছে। আশ্রমে থাকাকালীন সেলফ ডিফেন্সের জন্য 8 বছর তাইকোন্ডো শিখেছিল। সারা শরীরের জোরকে একত্র করলো, তারপর থালাটা নিয়ে খাবারগুলো খেলো। শরীরে
বেশ খানিকটা জোরও পেল। থালা রেখে চিৎকার করল, শুনছেন? জল খাবো, জল খাবো আমি। দুজন তার দিকে এগিয়ে এলো। ঘরের এক কোণের ফিল্টার থেকে জল নিয়ে দুর্গাকে এগিয়ে দিতেই দুর্গা মাথা ঘোরার অভিনয় করে খাট থেকে পড়ে গেল। সে এমনভাবে পড়ল যে তাকে তুলতে গেলে তার পা দুটো খুলতেই হতো। লোক দুটো পা খোলা মাত্রই দুর্গা তড়াক করে উঠে একজন লোকের থুতনিতে মারল একটা আপার কাট। সে ধপাস করে মাটিতে পড়ে গেল। অপরজন কাছে আসা মাত্রই পেটে একটা লাথি চালিয়ে দিল দুর্গা। তারপর তার ঘাড় ধরে এমন মুচকে দিল যে এই বলে মাটিতে পড়ে গেল লোকটা। ছটফট করতে লাগলো রীতিমতো। এই সুযোগ খোলা দরজা দিয়ে ছুট দিল দুর্গা। সামনে সরু একটা করিডোর, ডান দিকে বাঁদিকে দুদিকেই রাস্তা। দুর্গা বাঁদিক ধরল। কিছুটা ছোটার পরেই সে এক জায়গায় এসে দাঁড়িয়ে পড়ল। তার সামনে কাঁচের একটা ঘর, কোনো ল্যাবের থেকে কম কিছু নয়। ভেতরে অনেকগুলো মাইক্রোস্কোপ রাখা, অসংখ্য কাঁচের জার, কাঁচের টিউব। কয়েকজন ডক্টর এবং দুজন মহিলা কাজ করছে সেখানে। আশ্চর্য হয়ে গেল দুর্গা। একজন ডাক্তার দেখে ফেলল তাকে। সে কি সব বোতাম চাপলো, সঙ্গে সঙ্গে চারিদিকে কান ফাটানো সাইরেন বেজে উঠল। পিছন ফিরে ও দেখলো 8-9 জন গুন্ডা প্রকৃতির লোক তেড়ে আসছে ওর দিকে। আর ভাববার সময় নেই, দুর্গা প্রাণপণে ছুটল। এক জায়গায় এসে দুর্গা দেখল পথ শেষ হয়ে দেওয়াল দাঁড়িয়ে রয়েছে। দেওয়ালের গায়ে একটা লম্বা মই দাঁড় করানো। মইয়ের অপর প্রান্ত যেখানে শেষ হয়েছে সেখানে ছাদের গায়ে ঢাকনির মতো একটা কি লাগানো রয়েছে। এটাই নিশ্চয়ই বেরোনোর পথ। মই বেয়ে ওপরে উঠে ঢাকনিটা খুলতেই দুর্গার মুখে এসে লাগলো চাঁদের আলো, সেই সঙ্গে শুদ্ধ ঠান্ডা বাতাস। কোনো রকমে নিজেকে টেনে তুলল ওপরে। অবাক হয়ে সে দেখল তার পায়ের তলায় আছে মাটি, চারিদিক গাছগাছালিতে পূর্ণ। সামনে একটা বাড়ি। কি হ্যাঁ, বাড়ি দেখা যাচ্ছে বটে। অর্থাৎ এতক্ষণ সে ছিল মাটির নিচে। হাসপাতাল, ল্যাব এসবও মাটির নিচে ছিল। গায়ে কাঁটা দিয়ে উঠল। ঠিক তখনই ওর পিঠে কে যেন হাত রাখল। আশ্চর্যে হতবাক হয়ে পেছনে ফিরতেই সে একটা লম্বা রোগা লোককে দেখতে পেল। লোকটার মুখ দেখে ভয়ে লাফিয়ে উঠল দুর্গা। বলল, এ কি, তুমি এখানে? আমি কথা শেষ করতে পারল না দুর্গা। তার আগেই ধারালো একটা ছুরি লোকটা চালিয়ে দিল দুর্গার পেটে। 3-4 বার ছুরিটা পাক দিতেই দুর্গার পেট থেকে হলকা মেরে বেরিয়ে এলো রক্ত। আয়নার সামনে সুসজ্জিত গহনা ও আবরণে বসে রয়েছে অভিনেত্রী রঙ্গনা মৈত্র। বয়স 30-এ পা রেখেছে মাত্র, তবে এই এতটুকু জীবনখানিও তার এমন তিক্ত অভিজ্ঞতা ও ক্লিশে পরিপূর্ণ যে জীবনের থেকে মৃত্যুই এখন অধিক প্রীতিকর বলে মনে হয়। একবার আয়নায় নিজেকে দেখল সে। মায়ের দেওয়া সেই পুরনো বেনারসিখানা পড়েছে। এখানা পড়লে আজও তাকে বেশ লাগে। মায়ের দেওয়া উপহার, অথবা বলা বাহুল্য মায়েরা হয়তো কখনো পুরনো হয় না। গলায় সীতাহারও পড়েছে, এটাও মায়ের। মা যখন সোনাগাছির পতিতা ছিলেন তখন এক ব্যবসায়ী ওনাকে এটা উপহার দিয়েছিল। চোখ বুঝল রঙ্গনা। ছোটবেলার সেই দিনগুলো মনে করবার চেষ্টা করল। সোনাগাছির সেই কোঠা বাড়ি, লম্বা হয়ে বড় রাস্তায় মিশে গিয়েছিল সেই ছোট্ট নিষিদ্ধ গলিটা। একটা মাঝারি ঘরে একটা আলমারি ও একটা টেবিল নিয়েছিল ওর মায়ের পাতার ছোট্ট সংসার। সংসারে জীবিত প্রাণী দুটো, সে ও মা। ওর বাবাকে সে বিষয়ে ওর মায়েরও ভালো জ্ঞান ছিল না। মা সব সময় পাঞ্চি বোতেন, সেটা দেখতে রঙ্গনার মোটেও ভালো লাগতো না। তারপর কোথা থেকে এক এক করে লোক এসে দরজা দিয়ে ঢুকে পড়ত ঘরে। মা ব্যস্ত হয়ে উঠতেন। পাশের ঘরের বেহুল মাসি তাকে নিয়ে যেত নিজের ঘরে। লোকগুলো কারা, রোজ কেন আসে, রঙ্গনা তখন বুঝতে চাই। তারপর রাত গভীর হলে বেহুল মাসির ঘরেও কারা সব আসত। রঙ্গনার ঠাঁই হতো বারান্দার একটা বেঞ্চে। বারান্দায় তখন একটা টিভি ছিল, সেটা চালিয়ে রঙ্গনা চুপ করে ঘুমিয়ে পড়ত। রঙ্গনার যখন 15 বছর বয়স তখনও সে পতিতালয়। ইতিমধ্যে সে সবটাই বুঝে নিয়েছে। অনেক যৌনলোলুপ শকুনের দৃষ্টিও তার উপর নিত্য পড়ত, কিন্তু মা এবং বেহুল মাসি সর্বস্ব দিয়ে তাকে আগলে রাখত। বছর 2 পর বেহুল মাসি ব্রেন স্ট্রোকে মারা গেল।
মৃত্যুর সময় ওর মুখে পান ছিল। মা একা আর ওকে আগলে রাখতে পারলেন না। হিংস্র পুরুষের নখের আঁচড়ে রঙ্গনার শরীর ক্ষতে ভরে উঠছে দেখে উনি ওনার এক দুঃসম্পর্কের ভাইপোকে চিঠি লিখলেন। এমনিতে সেই ভাইপোর সাথে ওনার তেমন আত্মিক যোগ ছিল না। অনেক বছর আগে একবার ভাইপো যৌনবিলাসের জন্য ওনার ঘরে এসেছিল। সে পিসিকে চিনতে পারে ও চমকে ওঠে। তারপর জানায় কিভাবে তার বাবা মা ট্রেনে কাটা পড়ে মারা গেছে, কিভাবে ভাড়া বাড়িতে তার অত্যন্ত দীনতায় দিন চলে, কিভাবে সেই অভাব ও দুঃখ তাড়না করে তাকে এই পতিতালয়ে নিয়ে এসেছে। শুনে রঙ্গনার মায়ের চোখ ভিজে গেল। সঞ্চয়ের প্রায় অর্ধেক টাকা তিনি তুলে দিলেন ভাইপোর হাতে। তারপর থেকেই মাঝে মধ্যে পিসিকে চিঠি পাঠাত। এইবার চিঠি পেয়ে সে সশরীরে সোনাগাছি এলো, নিয়ে গেল রঙ্গনাকে। বিদায়ের সময় মা বললেন, রঙ্গনা মা, এই শাড়িখানা আমি 7 করে কিনেছিলাম আমার বিয়ের জন্য। আমার তো হলুনি, যদি তুই কখনো বিয়ে করিস এটা পরিস। এই যে ব্যাগে আমি কিছু গয়না দিয়েছি, যদি দাদা বা বৌদি তোকে টাকার খোটা দেয় ওদের এক একটা করে গয়না দেখিয়ে দিবি, লোভে পড়ে তোকেই দেখবে। ছোট্ট রঙ্গনা মাকে জড়িয়ে কেঁদে উঠেছিল। আমি যাব না মা, তোমাকে ছেড়ে কোথাও যাব না, যা হয় হোক আমি তোমার সাথেই থাকবো। তা কি হয় মা, বড় হচ্ছিস, একটা ভবিষ্যৎ আছে তোর। এখানে তো অন্ধকার ভবিষ্যৎ, অতীত তো ছাই, বর্তমানই ভালো করে দেখা যায় না। যা মা, দাদা তোকে এখানে নিয়ে আসবে মাঝে সাঝে, মাকে তখন দেখে যাস কেমন। তারপর কতটা চোখের জল মাতৃহৃদয়ের শত প্রাচীন স্নেহ মমতার হারিয়ে যাওয়া পুঁথিগুলোকে ছিঁড়ে হাওয়ায় ভাসিয়ে দিয়েছিল, তা ওই অন্ধকার পতিতালয়ের কেউ হিসেব রাখেনি। কেউ বুনে রাখেনি রঙ্গনার মনের পাহাড় জোড়া বালিকা অভিমান। রঙ্গনার মায়ের সেই দুঃসম্পর্কের ভাইপো, যার নাম মিহির, সে তখন একটা বড় নাটকের দল চালাত। রঙ্গনার তেজি রূপ ছিল। মিহির তাকে মোটামুটি অভিনয় শিখিয়ে দলে ভিড়িয়ে নিল। ধীরে ধীরে রঙ্গনা হয়ে উঠল দলের মূল আকর্ষণ। তাকে দেখতে দর্শকেরা ভিড় করত। ক্রমে এমন হলো শুধুমাত্র তার নামেই টিকিট বিক্রি হতো। তাদের দল কলকাতার বিখ্যাত থিয়েটার দল হয়ে উঠল। সঙ্গে সঙ্গে বহু ধনী লোক তার শরীরের দরদামও করতে শুরু করলো। সে দাম অল্প সময় এত চড়া হয়ে গেল, বিক্রি হয়ে গেল রঙ্গনার শরীর। প্রথম সিনেমার অফার সে পেয়েছিল 5 বছর আগে। থিয়েটার কুইন নামে তখন রঙ্গনার শহর জোড়া খ্যাতি। ডিরেক্টরকে দুরাতের জন্য খুশি করতে হয়েছিল তাকে মাত্র। তারপর একটার পর একটা হিট সিনেমা। বছর 2 আগে এক পরিচালক নিহার রঞ্জন ভুঁই ওকে প্রেমের প্রস্তাব দেয়। রঙ্গনা বিশ্বাস করতে পারেনি একজন পতিতার মেয়ে, দুশ্চরিত্রা অভিনেত্রী, তাকেও কেউ ভালোবাসতে পারে, স্ত্রী করে নিজের ঘরে তুলতে পারে। নিহার রঞ্জনও নাছোড়বান্দা। প্রায় 2 মাস বহু প্রস্তাবের পর রাজি হয়ে যায় রঙ্গনা। এতদিন আষাঢ়ের কালো মেঘ কুজ্ঝটিকার মতো তার জীবনে ঘিরেছিল। এবার মেঘের অন্ধকার ভেদ করে একপাল অজস্র আলোকবর্ণের তারাদয় তার জীবনে ফুটে উঠল যেন। বিয়ে হলো, হুলস্থুল পড়ে গেল। 1 বছর গেল যেন মোহগ্রস্তের মতন। তারপর আবার অন্ধকার। ডিভোর্স হয়ে গেল ওদের। স্মৃতির বিস্ময়ে সাগর থেকে বাস্তবে কাঠের কঠিন নৌকো ধরে ফিরে এলো রঙ্গনা। চোখ খুলল, সামনে রাখা সায়ানাইডের বোতলটা হাতে নিল। এখানেই জীবনের অন্ত। পতিতালয়ের বন্ধ ঘর থেকে শহরের বৃহত্তম মঞ্চে এসে পদার্পণ করেছিল অনেক ভাগ্য গুণে। যেমন পতিতালয়ের মাটিতে প্রতিমা মূর্তি পুণ্যবতী লক্ষ্মী হয়ে ওঠে, মায়ের ছোঁয়ায় তার জীবনও সুখে মসৃণ হয়ে উঠেছিল। যা পাওয়ার ছিল না তাও পেয়েছি জীবনে। এখন প্রাপ্তি কেবল মৃত্যু। বোতলের ছিপিটা খোলে সে। হঠাৎ থমকে যায়। জীবনের শেষ দিনে মায়ের সাথে একটু কথা বলবে না? বোতলটা রেখে টেবিল থেকে একটা ডায়েরি তুলে নেয়। ডায়েরির প্রথম পাতায় লেখা, মা কথা কও। এই একটাই মাধ্যম রয়েছে মায়ের সাথে যোগাযোগ বলার। মা রঙ্গনাকে যখন সেই 15 বছর বয়সে বিদায় দিয়েছিলেন, তার পরদিনই চিরতরে চোখ বুজেছিল। লিখতে বসল সে। মা, ওপারে তোমার সাথে দেখা হবে। যদি তুমি ওপারে থাকো, আমার মাথায়
একটু হাত বুলিয়ে দিও। আচ্ছা মা, তুমি কি এত খুশি হচ্ছ? জানো মা, আমি এমনটা করতাম না, কিন্তু কি বা করব। শেষ ছবির শুটিংয়ে আমার কোস্টার পল্লবীর সাথে আমার কিছু ঘনিষ্ঠতা হয়েছিল, সে কথা আমি তোমাকে বলেছিলাম। পল্লব আমাকে বিয়ে করতে চাইছিল, কিন্তু আমি ওসব দিকে আবার যেতে চাইনি জানো মা। তাই ওকে যখন বহুবার ফিরিয়ে দিলাম, তখন ও আবার সব শেষ করে দিল মা। সেই রাতে ও গোপনে ঘরে ক্যামেরা ফিট করে রেখেছিল, প্রতিশোধ নিতে আমার উলঙ্গ ভিডিও আমার ফেসবুক অ্যাকাউন্ট থেকে কি সব করে যেন ভাইরাল করে দিল। তারপর থেকে সমাজে, কাগজে, টিভিতে, খবরে কত কুৎসা আমার নামে। পল্লব আমার ফোন ধরছে না। এ কাণ্ড যে ওর কোর্টে কেস করে আমি তা প্রমাণ করতে পারবো না মা, আমি পারবো না। সারাদিন খবরের লোক বাড়ির বাইরে ভিড় করে থাকে, আমি বেরোতে পারি না মা, আমি বেরোতে পারি না। সম্মান এর আগে বহুবার গেছে, কিন্তু এভাবে দাদা বৌদির জীবনও দুর্বিষহ করে তুলেছে লোকে। ওরাও লজ্জায় বেরোতে পারছে না। নিজের সাথে আমি অনেক লড়লাম মা, আমি আর পারছি না। একটা একা মেয়ে কত যন্ত্রণার সাথে লড়বে তুমি বলতে পারো মা? আমি জানি তুমি হলে হয়তো পারতে, কিন্তু আমি আমি যে পারবো না, আমি যে পারবো না। অনেকটা উঁচুতে উঠতে চেয়েছিলাম, বোম্বে, দিল্লি, তারপর আমেরিকা। সেই আশাই আমার কাল হলো। আমি নিজেই আমার কাল। আমি নিজেই আমার কাল। আমাকে তুমি ক্ষমা করো। তোমার দেওয়া শাড়িটাই আমি আজ পরে আছি। যখন তুমি আমাকে এই বেশে নিজের কাছে দেখবে মা, তুমি খুব খুশি হবে। আমি আসছি মা, আমি তোমার কাছে আসছি। হাতটা কেঁপে উঠল ওর, মাথাটা কেমন ঘুরে উঠল। ঠিক তখনই জানলার কাঁচ ভেঙে একটা পাথর এসে পড়ল ঘরে। পাথরের সাথে মোড়া আছে একটা কাগজ, একটা চিঠি। পূর্বকথন। কিরাত লাহা ঘুম থেকে উঠে নিজের পঙ্গু হাতটা আয়নায় দেখল। ডান হাতটা জন্ম থেকেই এরকম, এর জন্যই তো জীবনে যত দুর্ভোগ। হাতটার উপর অন্য হাত দিয়ে একবার হাত বুলিয়ে কিরাত মুখ ফেরালো ঘড়ির দিকে। 7টা বাজে, 9টার মধ্যে ঢুকতে হবে অফিসে। রান্নাঘরে গিয়ে দেখল গত রবিবারের তোলা বাজারের ফ্রিজে আর কিছুই অবশিষ্ট নেই। এইবেলা বাজারটা সেরে রাখা ভালো, কিন্তু মানি ব্যাগে আর 600 টাকা পড়ে আছে। এতে বাজার, এলপিজি গ্যাস, অফিস যাওয়া আসার খরচ হবে কি করে? মাসের 10-10টা দিন এখনো বাকি, সারা মাস চলবে এই টাকায়? জামা পরে 100 টাকা পকেটে ঢুকিয়ে নিল। তারপর বাজারের উদ্দেশ্যে বেরোতে যাবে, হঠাৎ এমন সময় দেখল সিঁড়ির পাশে একতলায় মূল দরজার কোণায় দুটো বড় বাক্স রাখা রয়েছে, বোধহয় এসি বা কম্পিউটারের বক্স। ভুরু কুঁচকে গেল কিরাতের। সমগ্র দোতলা বাড়িটা এসে একা থাকে বহুকাল ধরে। এই বাক্সগুলো কেমন করে এলো এখানে? পাশের বাড়ির কেউ? না, তা কি করে সম্ভব? মেন গেটে তালা মেরেই তো শুয়েছিল কাল। সিঁড়ি দিয়ে নেমে একতলা সেই দরজাটার কাছে গেল সে। বাক্সগুলো নতুন, কিন্তু সিল খোলা হয়ে গেছে। একটা উগ্র গন্ধ আসছে বাক্সগুলো থেকে। গন্ধটা কিসে? বড্ড তীব্র। ভয় প্রথম বাক্সটা খোলে কিরাত। ছিটকে পড়ে যায় মাটিতে।
দুটো রক্তাক্ত কাটা পা প্লাস্টিকে জড়িয়ে রাখা রয়েছে বাক্সের ভেতরে। ঠিক দেখল কি? পঙ্গু হাতটা ব্যথা করে উঠল। কম্পিত বুকে আবার উঠে বাক্সটা দেখে। হ্যাঁ, কাটা দুটো পা। দ্বিতীয় বাক্সটার দিকে এগিয়ে যায় কিরাত। এটা প্রথমটার থেকে সাইজে অনেকটাই বড়। সে বাক্সটা খুলতেই প্রথমে বিকট একটা গন্ধে নিঃশ্বাস বন্ধ হয়ে যায় কিরাতের। তারপর সে যা দেখে তাতে অজ্ঞান হওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না তার। সাদা প্লাস্টিকে মোড়ানো আছে একটা প্রায় পচে গলে যাওয়া মৃতদেহ। মৃতদেহের দুটো পা কাটায় পেটের মাঝখানটা চেরা সাদা কিছু তরল লেগে রয়েছে সেই জায়গায়। গোটা মৃতদেহটায় কেউ ধারালো কিছু দিয়ে 7 বার কুপিয়েছে। মাথার ওপরের খুলিটা কেউ ছুরি দিয়ে কেটে আলাদা করে দিয়েছে। এইসব যখন হচ্ছিল তখন পাশের বাড়ির ছাদ থেকে একজন লোক দেখছিল। সে তাড়াতাড়ি পুলিশে ফোন করে জানিয়ে দিল ব্যাপারটা। আইজিপি রবি রায়ের চেম্বারে বসেছে একটি বিশেষ সভা। সভায় উপস্থিত ব্যক্তিবর্গের মধ্যে রয়েছেন ডিআইজি সুবোধ মাহাতো, ক্রিমিনোলজিস্ট পাবন চতুর্বেদী, লালবাজারের ইন্সপেক্টর ইনচার্জ কৃষ্ণচন্দ্র সান্যাল এবং প্রাক্তন সিআইডি চিফ নবারুণ মুখোপাধ্যায়। রবি রায় একটু কেশে নিয়ে শুরু করলেন। ওয়েল জেন্টলম্যানস, আপনাদের আজ এখানে ডাকবার একটি নির্দিষ্ট কারণ আছে। বিগত 1 মাস ধরে কলকাতায় নতুন এক সিরিয়াল কিলারের উদ্ভব হয়েছে, আর এই নিয়ে সে 3-3টে খুন করে ফেলেছে। ইন্সপেক্টর সান্যাল এই কেসটার ইনভেস্টিগেশন করছিলেন, তাই আমি চাইব আপনি আপনার বক্তব্য আগে বলুন। কৃষ্ণচন্দ্র সান্যাল টেবিলে ঝুঁকে পড়ে বললেন, প্রথম খুনটা হয় এই মাসের 1 তারিখ রাজারহাটের। ওনাকে থামিয়ে নবারুণ মুখোপাধ্যায় বললেন, 1 তারিখ খুন হয়নি, 1তে প্রথম মৃতদেহটা পাওয়া গিয়েছিল। ভেরি সরি স্যার, ইউ আর রাইট। 1 তারিখ আমরা প্রথম মৃতদেহ পাই। রাজারহাটের এক ফ্ল্যাটের সিকিউরিটি রুমে পাওয়া যায় মৃতদেহটা। মৃতদেহের পা দুটো কাটা অবস্থায় ছিল। শরীরে 7 বার ছুরি দিয়ে আঘাত করা হয়েছিল। মাথার উপরের ব্রহ্মতালু কাটা ছিল। মাথা ও পেটে খুনি অ্যাসিড ঢেলেছিল মৃতদেহ পচিয়ে দেবার জন্য। ঘটনার পর থেকে সে ফ্ল্যাটের সিকিউরিটি গার্ড উধাও। অনেক খোঁজ করেও সে ব্যক্তির সন্ধান আমরা পাইনি। সে যে পরিচয় দিয়ে কাজে ঢুকেছিল সেটাও ভুয়ো। দ্বিতীয় মৃতদেহ আমরা পাই এ মাসের 7 তারিখ। বাবুঘাট বাসস্ট্যান্ডের পাশে যে সমস্ত দোকানগুলো রয়েছে তার একটার সামনেই পড়েছিল মৃতদেহটা। ওপেনলি পড়েছিল ডেড বডি? না, দোকানের সামনে দুটো বেঞ্চ পাতা থাকে। বেঞ্চ দুটোর নিচে পাশের দোকানের এক ফুলওয়ালি তার রোজ বিক্রি না হওয়া অবশিষ্ট ফুলগুলো কালো প্লাস্টিকে মুড়ে রাখে। সেদিন সকালে সে প্লাস্টিক খুলে দেখে ফুল নেই, প্লাস্টিকে জড়ানো আছে একটা মৃতদেহ। মৃতদেহটা আগেরটার মতোই, পা নেই, মাথার খুলি নেই। অ্যাসিড দিয়ে মৃতদেহের পেট পচিয়ে দেবার চেষ্টা হয়েছিল, কিন্তু প্রথম মার্ডারের মতো এই লোকটার মুখ বোঝা যাচ্ছিল না। খুনি এর মুখ অ্যাসিড দিয়ে নষ্ট করে দিয়েছে। সেখানেও তদন্ত করে কোনো লাভ হয়নি। ফুলওয়ালি, দোকানি কিংবা বাসের ড্রাইভার কারোর কাছেই কোনো ক্লু নেই। এ মৃতদেহ এলো কি করে? তা বাবুঘাটে তো বেশ কিছু সিসিটিভি আছে, সেগুলোকে চেক করেননি? ডেফিনেটলি করা হয়েছে স্যার, কিন্তু ওই দোকানের সামনের সিসিটিভিটা বেশ কিছুদিন ধরে খারাপ ছিল। বাকিগুলোতে সন্দেহভাজন কাউকে দেখা যায়নি। বাহ, অপূর্ব। বাবুঘাটের মতো একটা মেন স্ট্রিম জায়গায় সিসিটিভি খারাপ হয়ে বসে আছে, আর এখানে কারো হুঁশই নেই। সরি স্যার, আমরা নতুন ক্যামেরা এখন লাগিয়েছি ওখানে। চোর পালানোর পর বুদ্ধি প্রয়োগ করে লাভ আছে কি মিস্টার সান্যাল? সান্যাল চুপ করে রইল। রবি রায় বলল, তৃতীয় মৃতদেহ পাওয়া গিয়েছে কাল, অর্থাৎ 14 তারিখ। সান্যাল, ইউ কন্টিনিউ। নৈহাটির এক বাড়িতে কিরাত লাহা নামক এক ভদ্রলোক থাকেন। ভদ্রলোক ফিজিক্যালি চ্যালেঞ্জড। বাড়িটা অরিজিনালি বেনি সাহার। বেনি বাবুর মৃত্যুর পর ওনার ছাত্র কিরাত লাহা এখন ওখানে থাকেন। বেনি চক্রবর্তী বিয়ে করেননি, একটা অনাথ আশ্রমে পড়াতেন। সেই আশ্রম থেকেই তুলে আনেন কিরাতকে, নিজের ছেলের মতনই দেখতেন।
ওসব ফালতু ইনফরমেশন কি হবে, আসল কথাটা বলুন। ওকে, কিরাত লাহা গতকাল সকালে নিজের বাড়িতে আবিষ্কার করেন মৃতদেহটা। দুটো বাক্স রাখা ছিল তার সদর দরজার সামনে, কিন্তু বাড়ির ভিতরে। বাক্স দুটোর একটা সিঙ্গেল ডোর ফ্রিজের, অপরটা কম্পিউটারের সিপিইউ। সিপিইউ বাক্সটায় ছিল মৃতদেহের পা দুটো, আর ফ্রিজের বাক্সটায় ছিল বাকি শরীর। এ বডিটার অবস্থাও আগেরটার মতো, এর মুখও নষ্ট করে দেওয়া হয়েছিল অ্যাসিড দিয়ে। সুতরাং তিনটে খুনই এক ব্যক্তির কীর্তি। কিরাত লাহার পাড়া প্রতিবেশী কেউই সন্দেহভাজন কোনো ব্যক্তিকে পাড়ায় আগের দিন দেখেনি। মৃতদেহ কে কিভাবে ওখানে রাখলো, নো ক্লু। নবারুণ মুখোপাধ্যায় এতক্ষণ মন দিয়ে শুনছিলেন, এবার পকেট থেকে পাইপ বের করে বললেন, সবই তো হলো, কিন্তু যার জন্য জব সেই জগন্নাথেরই তো পরিচয় পাওয়া গেল না। কোন জগন্নাথ? পুলিশের আইকিউটা ভারতের অর্থনীতির মতো দিন দিন পড়ে যাচ্ছে কৃষ্ণচন্দ্রবাবু। এতগুলো কথার মধ্যে যারা খুন হলো তাদের পরিচয়টা দিয়েছেন একবারও? হ্যাঁ, সে তো বলবই। তো বলুন, অপেক্ষা করছেন কার জন্য? এখানে আমরা কেউ আপনার প্রেমিকার পর্যায়ে পড়ি না যে বুঝে শুনে সমঝে কথা বলবেন। সান্যাল রবি রায়ের দিকে করুণ দৃষ্টিতে তাকালেন। রবি রায় বললেন, হে 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 নবারুণ, তুমি চিরকাল একই রয়ে গেলে। আর একটু রয়ে সয়ে কথা বললে। যাকে ইন্সপেক্টর সান্যাল, আপনি বলুন। প্রথম যিনি মার্ডার হন তার নাম কৌশিক সোম, বয়স 43, একটা লোহা কোম্পানিতে হিসাব রক্ষক ছিলেন, বাড়ি হাওড়ায়। গত মাসের 27 তারিখ ওনার স্ত্রী মিসিং রিপোর্ট লেখান। কোনো ব্যক্তিগত শত্রু ছিল না। দ্বিতীয় ব্যক্তির নাম আবির রঞ্জন তালুকদার, বয়স 72, রিয়েল এস্টেটের ব্যবসা করতেন। উনি মিসিং হন 3রা জুন। ছেলে বৌমা আছে, স্ত্রী গত হয়েছেন। তৃতীয় ও শেষ ব্যক্তি হলেন নিখিলেশ ভৌমিক, বয়স 70, রিটায়ার করেছিলেন। তবে বছর 10 আগেও উনি আবির রঞ্জন তালুকদারের সিএ ছিলেন। উনিও মিসিং হন 3রা জুন, মানে আবির রঞ্জন বাবুর সাথে সেম দিনে, কিন্তু দুজনের সময়টা অন্য। আবির রঞ্জন বাবু মিসিং হয়েছিলেন বিকেলে এবং নিখিলেশ বাবু নিখোঁজ হন রাত্রে। নবারুণ মুখোপাধ্যায় পাইপের লম্বা ধোঁয়া ছেড়ে বললেন, তার মানে শেষ দুটো খুনের মধ্যে নারীর সম্পর্কের ন্যায় যোগ রয়েছে। প্রথম মার্ডারটার সাথে বাকি দুটোর কোনো লিঙ্ক নেই, তাই তো? না স্যার, ওটা একদম আউট অফ বক্স। আচ্ছা, এই তিনজন কোন জায়গা থেকে নিখোঁজ হয়? সান্যাল উত্তর দিতে যাচ্ছিলেন, রবি রায় তাকে থামিয়ে বললেন, নবারুণ, এই কেস ফাইলের মধ্যে সবটা আছে, তুমি পড়ে নিও। এখন অন্য কথায় আসি। মিস্টার চতুর্বেদী, সবটা শুনে কিলার সম্বন্ধে আপনার কি অভিমত তৈরি হলো তা আমি শুনতে চাই। ওয়েল, সবটা শুনে আমি বহুত তাজ্জব হয়েছি। पहली बात तो প্রতিটি মৃতদেহে 7 বার ছোড়া মারকে আঘাত করা হয়েছে। दूसरा, মৃতদেহগুলো খুনি লোগোকে সামনে আনছে 7 দিন ছাড়া ছাড়া। এই 7 का पैटर्न बहुत सस्पिशियस আছে। এখানে বোঝা যাচ্ছে যে খুনি जो है वो পুরোপুরি মেন্টাল নয়। हो सकता है और कोनो पीटीएसडी আছে বা स्किज़ोफ्रेनिया का लक्षण भी दिख रहा है, तबे मोगालोमेनियक वो नहीं है। और एक बात, पहली मर्डर जो हुआ वो एक 43 साल का आदमी था, लेकिन बाकी 2 खून उसने किया 2 बूढ़े का। इसका मतलब खूनी कोई एक एज ग्रुप को टारगेट করছে না, एंड दैट्स मोर डेंजरस। बाकी अभी कुछ बोलते पारबो ना। I need to study this case more. চিন্তা করতে পারলে আরো একটা চিন্তার বিষয় আছে। 7 দিনের প্যাটার্ন অনুযায়ী আর 5 দিন পরে আমরা হয়তো আরো একটা মৃতদেহ পেতে পারি। তার উপর খুনি প্রথম ব্যক্তির মুখ ঠিক রেখেছে, কিন্তু বাকি দুজনের চেহারা নষ্ট করেছে। এটা কেন?
কৌশিক সোম কি দেখতে ভালো ছিল? যাকে সে কথা। স্যার, আমাকে সভায় আমন্ত্রণ জানাবার হেতুটি জানলে আমি খুশি হতাম। এই অপদার্থের পদার্থবিজ্ঞান চর্চা এখানে কোন কাজে আসবে? নিজেকে কোনোদিনও অ্যাডমায়ার করলে না নবারুণ। যাক, তোমাকে এখানে ডেকে আনবার কারণ হলো আমি চাই তুমি সান্যাল আর চতুর্বেদীর সাথে মিলে কিলারের ভবলীলা সাঙ্গ করো। দেখো, এখন হচ্ছে ভোটের মরশুম, চারিদিকে প্রচুর পুলিশ ফোর্স আমাকে পাঠাতে হচ্ছে। তার উপর প্রায় গোটা কলকাতায় 144 ধারা জারি হয়েছে। সব মিলিয়ে পুলিশের গোটা টিম তৈরি করে ইনভেস্টিগেশন করা নট রিয়েলি পসিবল না। এসব ছাড়াও সব থেকে বড় হেতু হলো এই সময় ভোটের কথা এবং রাজনৈতিক তারকারা চায় খবরের শিরোনামে থাকতে। তার বদলে নিউজ চ্যানেলগুলো, দৈনিক সংবাদপত্ররা এখন সবাই কভার করছে এই সাইকো কিলারকে। এতে দলগুলোর ক্ষতি হচ্ছে, তাই স্বাভাবিকভাবেই উপর থেকে চাপ আসছে। তাই তোমাকে স্পেশালি অ্যাপয়েন্ট করা ছাড়া আর যে উপায় নেই। এছাড়াও তুমি ছিলে মহাভারতের অর্জুন, সিআইডির মার্ডার মিস্ট্রি স্পেশালিস্ট, হেড অফ দ্য ডিপার্টমেন্ট। না না, ভালোই করেছেন। কলকাতা পুলিশ ঘরের খেয়ে বনের মোষ তাড়ানো আর সরকারি ধনে সুস্বাস্থ্য বৃদ্ধি করে ছাড়া আর তেমন কিছুই তিন মারে। সান্যালের দিকে বাঁকা চোখে তাকালেন নবারুণ। রবি রায় গলা ঝেড়ে বললেন, তাহলে লেগে পড়ো সবাই। আমাকে টাইম টু টাইম আপডেট দেওয়ার দায়িত্ব কিন্তু তোমার, সান্যাল। আমার একটা আর্জি আছে স্যার। আবার কি? আমি অনেকদিন থেকেই নিজের একটা ইনভেস্টিগেশন টিম বানাবো ভাবছি, তো যদি এই কেসটা থেকেই নামানো যায়। বেশ, তো বানাও, দুজন মেম্বার তো আছেই। না না, আমি ওনাদের কথা বলছি না। আমার টিম হবে নতুন, অপরিচিতদের নিয়ে। অবশ্য চতুর্বেদীকে আমার দরকার হবে, কিন্তু উনি টিমের কেউ হবেন না। কাদের কথা ভাবছো তুমি? হ্যাঁ, আপাতত ভালো করে ভাবিনি, তবে চাইলে 2-3 দিনের মধ্যে বানিয়ে নেব। আমি তোমার ওপর তদন্ত ভার দিচ্ছি, এবার তোমার যা ভালো মনে হয় তুমি তাই করো। আই জাস্ট ওয়ান্ট দ্যাট ব্লাডি ক্রিমিনাল। আর বলছি স্যার, টিমের জন্য তো একটা ফান্ডিং দরকার। একটা অফিস করতে হবে, টেকনিক্যাল জিনিসপত্র কেনা, ওই খরচ। না, আমি নিজের পকেট ফাটিয়ে কি করে দেবো? ঠিক আছে, কেসটা সাকসেসফুল হলে আমি ভাববখন। ওকে এভরিওয়ান, মিটিংটা তাহলে এখানে এন্ড করছি। থ্যাংক ইউ সবাইকে। আর হ্যাঁ নবারুণ, অল দি বেস্ট টু ইউ। বাড়ি ফিরে নবারুণ দেখলেন পরিচারিকা অনু ইতিমধ্যেই দুপুরের খাবার টেবিলে গুছিয়ে বাড়ি চলে গিয়েছে। হাত মুখ ধুয়ে ভোজনাদি শেষ করলেন, তারপর বিছানায় আলতো করে এলিয়ে দিলেন শরীর। টিম তৈরি করতে হবে, বেশ 4-5 জন যোগ্য ব্যক্তিকে খুঁজে বের করতে হবে। ডিপার্টমেন্ট থেকে কাউকে নেওয়া চলবে না, সেক্ষেত্রে তারা চড়া মাইনে দাবি করতে পারে। কিছুক্ষণ শুয়ে আবার উঠে পড়লেন, পাইপ ধরালেন। হঠাৎ মনে পড়ল বাল্যবন্ধু প্রণবের কথা। কিছু মাস আগেই তার সাথে ভবানীপুর ক্লাবে দেখা হয়েছিল। সে বলেছিল তার ছেলে এথিক্যাল হ্যাকিংয়ের কোর্স করেছে, এখন ভালো চাকরি খুঁজছে। হ্যাকার? হ্যাঁ, একজন হ্যাকার টিমে থাকলে ভালো। মোবাইল খুলে প্রণবের নাম্বার সার্চ করলেন। কল অপশনে ক্লিক করতেই রিং বেজে উঠল। হ্যালো, কে বলছেন? নব, মনে আছে? হো, হ্যাঁ ভাই বল, কেমন আছিস? যেমন থাকলে হয় তেমনই আছি। না, একটা দরকারি কথা ছিল। হ্যাঁ বল না। তোর ছেলে এখন কি করছে? ওই বসে আছে ঘরে। 10 আগে একটা আইটি কোম্পানিতে ইন্টারভিউ দিয়েছিল, এখনো কোনো খবর আসেনি। যদি একটা জব অফার করি আমি, করবে? তুই? কি জব? সেটা ফোনে বলা সম্ভব নয়। তোর বাড়ি আজ কখন গেলে ওকে পাবো? চলে আয় না, বিকেলের দিকে চলে আয়। আচ্ছা ঠিক আছে, বাড়ির লোকেশনটা হোয়াটসঅ্যাপ করে দে। ভবানীপুর থেকে হাতিবাগান খুব দূরে নয়। বিকেল 5:15 নাগাদ ফ্যাক্টরি মাঠে উনি পৌঁছে গেলেন। এই গলিটাতেই লোকেশন শো করছে।
কাছের একটা দোকানে উনি প্রণবের কথা জিজ্ঞাসা করাতে দোকানি বাড়ি দেখিয়ে দিল, তেতলা বাড়ি। বেল বাজাতেই প্রণব এসে দরজা খুলল, বন্ধুকে জড়িয়ে ধরে বলল, আরে ভাই, আমার বাড়ি আজকে এলি ফাইনালি। খুব খুশি হয়েছি জানিস। ছেলেকে তোর কথা বললাম, ইজ ভেরি এক্সাইটেড টু মিট ইউ। ড্রয়িং রুমে বসে প্রণব বলল, চা চলে নাকি কফি? বলছি ডিনারটা কিন্তু আজকে এখানেই করে যেতে হবে ভাই। মনে আছে ছোটবেলায় তুই আমার বাড়িতে এসে ঠাম্মার চাল তার আচার চুরি করে খেতিস? ডিনার করতে পারি, কিন্তু চা কফি আমার কিছু চলে না। শোনা, তোর ছেলের সঙ্গে আগে দেখা করতে চাই, তারপর বাকি কথা হবে। আচ্ছা আচ্ছা, এদিকে আয়। সিঁড়ি ধরে দোতলায় উঠতে দেখা গেল একটা ঘরের দরজা খোলা, ভেতরে লাইট জ্বলছে। সে ঘরে গিয়ে নবারুণ দেখল একটা রোগা ছেলে খাটে বসে ল্যাপটপ নিয়ে কিছু করছে, কানে বড় একটা হেডফোন। ছেলেটার বয়স নবারুণ আন্দাজ করল বছর 25, উচ্চতায় লম্বা, শ্বেতবর্ণ, মুখে এক রাশ দাড়ি, বড় বড় চুলগুলো কাঁধের ওপর পড়েছে, চোখে সাদা চশমা। প্রণব ডাকলেন, বাবু, বাবু, আঙ্কেল এসেছেন। কথাগুলো যেন শুনতে পেল না ছেলেটা। নবারুণ বললেন, ডাকতে হবে না, তুই যা নিচে গিয়ে বস যা। এই বলে উনি ঘরের কোণে রাখা একটা চেয়ারে গিয়ে বসলেন। প্রণব নিচে চলে গেল। ছেলেটা তখনও ল্যাপটপে মুখ গুঁজে নিজের কাজ করে চলেছে। প্রায় মিনিট 15 পর সে নিজের উড়ুর ওপর একটা চাপড় মেরে বলল, Fuck! Fuck, man! Shit! So stupid I am! এতক্ষণে তার নজর পড়ল নবারুণের ওপর। সে উঠে দাঁড়িয়ে দেখল নবারুণ এক দৃষ্টে তার দিকে তাকিয়ে আছে। নবারুণ বললেন, I like your focus. কি করছিলে, যোগ্য না প্রেম? ছেলেটা একটু অপ্রস্তুত হয়েছে দেখে নবারুণ বললেন, তোমার বাবা তোমাকে বলেছিলেন একটা তার কাটা আসবে আজ? ছেলেটা নবারুণকে প্রণাম করে বলল, বলেছিলেন স্যার। না মানে তার কাটা বলেননি, প্রাক্তন সিআইডি চিফ যে সাধারণ স্বাভাবিক হবেন না তা আশা করা ভুল, তাই না স্যার? তার মানে ধরে নিচ্ছ আমি তার কাটা? ছি, আমি ও কথা কখন বললাম স্যার? আমি তো ঠিকই বুঝেছ। যাকে তুমি অত মন দিয়ে কি করছিলে? ওই কাজ না থাকলে যা হয় আর কি। আপনি অভিনেত্রী রঙ্গনা মৈত্রের নাম শুনেছেন? রঙ্গতামাশার কারবারির নাম রঙ্গনা? বাহ, না হ্যাঁ শুনিনি নাম। আচ্ছা তোমার নামটা কি আগে বলো। কৌটি। কৌটি? সে আবার কি না? আসলে আমার বাবা কৌটিল্যের বড় ফ্যান ছিলেন স্যার, তাই। ফ্যান? I mean, he was an admirer of him. তোমরা জিনজিরা না গুছিয়ে কিছু বলতে শিখলে না। আরে ভালো ভাষা আসে ভালোবাসা থেকে। যাকে ছাড়ো, তোমাদের হাত পা কোনোটাতেই খড়ি দেওয়া হয়নি। তা বলো, রঙ্গন মৈত্রের কি হয়েছে? হ্যাঁ, মেয়েটা দারুণ অ্যাক্টিং করে স্যার, দেখতেও দারুণ। ঘটকালি করছো? রূপগুণের এত বর্ণনা না দিয়ে ঘটনা এসো না। হ্যাঁ, না আসলে ওনার লাস্ট ফিল্মের লিড হিরোর সাথে ওনার সেক্সের একটা ভিডিও ফেসবুকে উনি আপলোড করেন, কিছুক্ষণ পর আবার ডিলিটও করে দেন, কিন্তু অতটুকু সময়ের মধ্যেই ভিডিও ভাইরাল হয়েছে। তারপর থেকে নেট দুনিয়া তোলপাড় হয়ে যাচ্ছে। কিন্তু আমার কথা হলো, কেউ নিজের ওই রকম ভিডিও আপলোড করে নিজের রেপুটেশন নষ্ট করবেন কেন? তার উপর এত বড় পাবলিক ফিগার। তাছাড়া ভিডিওগুলোর কোয়ালিটি আর ক্যামেরা অ্যাঙ্গেল থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে ওটা লো কোয়ালিটির হিডেন ক্যাম। এবার যদি নিজের ওই রকম কেউ ভিডিও নেট দুনিয়ায় ভাইরাল করবে, তবে সে হিডেন ক্যাম কেন প্লেস করবে, তাই না? তো ওই এসব কথাই ভেবে আমি দেখতে গেলাম ওনার ফেসবুকটা কোনোভাবে হ্যাক করে অন্য কেউ অ্যাক্সেস করেছে কিনা। তো তখন দেখলাম হ্যাঁ, একদমই তাই, একজন হ্যাকার ওনার ফোনের আইপি অ্যাড্রেস হ্যাক করেছে। আমি এখন সেই হ্যাকারকেই একটু লোভ দেখিয়ে ধরবার চেষ্টা করছিলাম। লোভে পড়েও ছিল, কিন্তু শেষমেশ ধরতে পারলাম না।
মেয়েটার পাসটা এত হরিবল না, খারাপ লাগছিল। রঙ্গনা মৈত্রের মা ছিলেন সোনাগাছি, মানে ওই রেড লাইট এরিয়ার একজন হোক, মানে ওই বাংলায় যাকে বলে পততি। আরে পততি নয়, পতিতা, পতিতা। উফ, হ্যাঁ ওই ওই পতিতা আর কি। রঙ্গনাও ছোটবেলায় ওখানেই মানুষ, কিন্তু কোনো পুরুষ ওনাকে স্পর্শ করতে পারেনি। সেখান থেকে উঠে এসে একা এত বড় শহরে নিজের নাম করেছেন, আর একটা হ্যাকারের পাল্লায় পড়ে শেষে। নবারুণের মাথায় চট করে একটা বুদ্ধি খেলে গেল। অভিনেত্রী বদনাম পাওয়ার পর নিশ্চয়ই এখন সে তেমন কোনো কাজ পাবে না, হতাশায় নিম্ন থাকবে সারা দিন। টিমে যদি ছদ্মবেশে কাউকে কোথাও কখনো পাঠাতে হয়, যদি ভুয়ো পরিচয় কারোর সাথে কখনো আলাপ পরিচয় করাতে হয়, তবে একজন অভিনেত্রী মন্দ অপশন নয়। বাড়ি গিয়ে ভাববো কথাটা মনে মনে বলে মুখে বললে, শোনো, রঙের কথা থাক, আমি কেন এলুম সে কথা তোমায় বলি। এবার টেকনোলজি মানুষের যেমন উপকার করতে পারে, তার দ্বারা মানুষ তেমন বিভিন্ন অপকর্মও করতে পারে, এই কথা মানো তো? চোখ বন্ধ করে। আমি নিজের একটা ইনভেস্টিগেশন টিম বানাতে চাইছি বেসরকারিভাবে, যাদের কাজ হবে অপরাধ থামানো এবং অপরাধীকে সংগ্রহ করে সরকারকে সাহায্য করা। আমি সেই টিমের প্রথম সদস্য হিসেবে তোমাকে গ্রহণ করতে ইচ্ছুক। কি বলছেন স্যার? আমি মানে, কিন্তু আমি তো না জানি ফাইট, না জানি বন্দুক চালাতে। ওই একবার 12 কেজির একটা চালের বস্তা চাঙ্গিয়ে তুলেছিলাম, 2 দিন কোমরে ইঞ্জুরি নিয়ে পড়েছিলাম বিছানায়। আমি কি করে মানে? সে ঠিক আছে, তোমার চালের বস্তা বইতে হবে না। তোমার শক্তি হলো তোমার তীক্ষ্ণ ধার বুদ্ধি, তোমার স্পেশালিটি টেকনোলজি, ব্যাস এটাই যথেষ্ট। কিন্তু বাবা চান আমি তো আইটি জব করি। আইটি জব সে করে কি হবে? তুমি তো একটু আগে বিনা স্বার্থে একজন অপরাধীকে ধরবার জন্য উদ্গ্রীব হয়ে পড়েছিলে, আর এখন স্বার্থে কাজ করতে পারবে না? ভাবো, অপরাধীর নিধন হলেই তো এই রাজ্য, এ দেশ সুরক্ষিত থাকবে। তুমি হবে এতগুলো মানুষের রক্ষক, তোমার জন্য কতগুলো পরিবারের মুখে হাসি ফুটতে পারে। দেখো, তো বড় হয়েছ, জবরদস্তি করার তো কিছু নেই। আমার কথাগুলো বোঝার মতো কাণ্ডজ্ঞান তোমার আছে। চিন্তা করো, ভেবে জানিও আমায়। হ্যাঁ, আমি তোমার বাড়িতেই ডিনার করবো আজ, তো তাড়াহুড়ো নেই। এই বলে নবারুণ উঠেছে। হঠাৎ প্রদীপের এক চিলতে শিখা নেবার আগে যেমন সর্বস্ব দিয়ে দপ করে জ্বলে ওঠে, তেমনি চোখে মুখে একটা দীপ্তি নিয়ে কৌটি জ্বলে উঠল। সে বলল, হ্যাঁ স্যার, আমি করব, আমি আপনার হয়ে কাজ করব। ভেরি গুড, কিন্তু আমার হয়ে নয়, আমার সাথে কাজ করবো। মাইনের ব্যাপারটা তোমার বাবার সাথে আমি ডিসকাস করব। বাড়ি ফিরে নবারুণ রঙ্গনা মৈত্রের ব্যাপারে একটু খোঁজ খবর চালালেন। বিস্তৃত ভাবনা চিন্তার পর অবশেষে ঠিক করলেন রঙ্গনাকে অ্যাপ্রোচ করবেন, কিন্তু তার সাথে দেখা করা যায় কি উপায়? রিপোর্টারে বাড়ি ঘিরে রেখেছে। এ সময় উনি সেখানে গেলে খবরে তার বিস্তৃত একটা প্রতিফলন হতে পারে। একটা উপায় আছে, চিঠি লিখে উনি রঙ্গনাকে ছদ্মবেশে আসতে বলবেন কোথাও একটা, তারপর সেখানেই পাকা কথা সেরে নিতে হবে। পরদিন ওনার চিঠি নিয়ে গেল একটা ছেলে। সাংবাদিকরা যখন বাড়ির বাইরে জটলা করে রয়েছে, তখন ছেলেটা চিঠিটা একটা পাথরে মুড়ে ছুঁড়ে দিল রঙ্গনার জানলা লক্ষ্য করে। বর্তমান কথন। চিঠিটা খোলে রঙ্গনা, তাতে যা লেখা রয়েছে তাই এরকম: যে সয় সে রয়, অথবা একটু ঘুরিয়ে বললে যে সয় তাকেই সইতে হয়। তুমি যে নিজের অ্যাকাউন্ট থেকে ভিডিওগুলো পোস্ট করোনি তার প্রমাণ আমার কাছে আছে। তোমার জন্য একটা চাকরিও আছে আমার কাছে। যদি কথা বলতে ইচ্ছুক হও তবে আগামীকাল সকাল 10টায় ছদ্মবেশে ভবানীপুর পার্কে চলে এসো।
সাদা জামা, কালো চশমা এবং হাতে একটা মিষ্টির প্যাকেট নিয়ে আমি কোনো একটা বেঞ্চে বসে থাকব। ইতি শুভাকাঙ্ক্ষী। চিঠিটা পড়ে রঙ্গনা কিছুক্ষণ শূন্য দৃষ্টে বসে থাকে। আত্মহত্যা সে করবেই, কিন্তু তার আগে যদি কোনোভাবে প্রমাণ করা যায় এসব পল্লবের কারসাজি, তবে সে মরেও শান্তি পাবে। লোকটা বলছে ওর কাছে প্রমাণ আছে, চাকরির কথাও বলল। কি চাকরি? সে তো তেমন পড়াশোনা করেনি। আবেগ যেমন পরিবর্তনের নিয়মাবৃত্তে চলে, তেমনি দুঃখ সরে গিয়ে হঠাৎ রঙ্গনার মন ভরে উঠল কৌতূহলে। সে ঠিক করল কাল লোকটার সাথে দেখা করবে, ততক্ষণ সুইসাইডটা একটু পোস্টপন করা যাক। পরদিন সকালে রঙ্গনা একটা বুদ্ধি ফাঁকি। পরিচারিকাকে সে নিজের পোশাক পরিয়ে পাঠিয়ে দিল বাইরে। পরিচারিকাকে রঙ্গনা ভেবে সাংবাদিকরা যখন ঘিরে ধরল, তখন চুপি চুপি রঙ্গনা পরিচারিকার বেশে বেরিয়ে গেল পেছনের খিড়কি দিয়ে। তার পরনে এখন পাতলা ফিনফিনে একটা সিল্কের শাড়ি, বক্ষে 3-4 জায়গায় ফুটো হয়ে থাকা একটা ব্লাউজ, মুখটা মেকআপ করে ট্যান করেছে। বড় রাস্তায় উঠে বাসে চাপল সে। ভবানীপুর যখন পৌঁছল তখন 10:20। পার্ক খুঁজতে লাগলো আরও 20 মিনিট। লোকটা এতক্ষণ বসে আছে আর 10টায় সময় দিয়েছিল সে। পার্কে একটা বেঞ্চি ঘুরে দেখতে থাকে সে। অবশেষে একটা বেঞ্চিতে দেখতে পায় এক বয়স্ক লোক অত্যন্ত আমোদে বসে রয়েছে। লোকটার অবশিষ্ট চুলগুলোর একটাও কাঁচা নেই, চামড়া একটু একটু কুচকোতে শুরু করেছে, চেহারা মাঝারি হলেও উচ্চতায় বেশ লম্বা। লোকটার পরনে রয়েছে সাদা শার্ট, চোখে কালো সানগ্লাস এবং হাতে একটা সন্দেশের প্যাকেট। রঙ্গনা বসল লোকটার পাশে, একটু ইতস্তত করে বলল, আমি রঙ্গনা মৈত্র। জানি, আমার দিকে না তাকিয়ে অন্যদিকে তাকিয়ে কথা বলো। রঙ্গনা অন্যদিকে মুখ ফিরিয়ে বলল, আপনি চিঠিতে লিখেছিলেন আমি যে ফেসবুক থেকে ভিডিওগুলো আপলোড করিনি তার প্রমাণ আপনার কাছে আছে। কি প্রমাণ আছে আর কোথায় আছে সেগুলো? জায়গা মতো। কখন দেবেন সেগুলো আমায়? সময় মতো। আচ্ছা, আপনি কি করে পেলেন প্রমাণগুলো? জেনে লাভ নাই, আমি যা বলছি এখন মন দিয়ে শোনো। আমি চাইলে জনসমক্ষে প্রমাণ করে দিতে পারি ওই ভিডিওতে তুমি নও, অন্য এক নারী ছিল। সেই নারীর মুখে তোমার মুখ বসিয়ে ফেক ভিডিও বানানো হয়েছে তোমাকে ডিফেম করবার জন্য, এবং সেটা পাবলিশ করলে তুমি কলঙ্ক মুক্তও হবে। রঙ্গনার মাথা ঝা ঝা করে উঠল। সে বলল, কি কি বলছেন সব? আমি আমি মানে কিছুই বুঝতে পারছি না। ওয়েল, আমার নাম নবারুণ মুখোপাধ্যায়। আমি প্রাক্তন সিআইডি অফিসার। রিটায়ার করার পর বেসরকারিভাবে একটা তদন্তকারী টিম বানাতে চাইছি। তো আমি চাই তোমাকে আমার টিমে রাখতে। বদলে পূর্বে ভিডিও নিয়ে যা যা বললাম সেগুলো আমার অফার। শুধু তাই নয়, মাসে মাসে 20,000 করে মাইনেও পাবে। আমি আমি তদন্ত? আমি তো সেভাবে পড়াশোনা করিনি। শিক্ষা বই থেকে নেওয়া যতটা প্রয়োজন, তার চেয়ে জীবন থেকে নেওয়াটা অনেক বেশি দরকার। দেখো, এখন তোমার নামে যে স্ক্যান্ডেল বদনাম ছড়াচ্ছে, তাতে অন্তত বছর 5-এর মধ্যে কোনো মুভি টুভি তুমি পাবে না। কাজ পেলেও এখন টুইটারে যেরকম হ্যাশট্যাগ বয়কট ট্রেন্ড চলছে, মুভি ফ্লপ করবি। তার থেকে গোয়েন্দাগিরি করো, অনেক লাভ। যাই হোক, সন্ধেবেলা আমার বাড়ির অ্যাড্রেস তোমার ইমেলে যাবে। যদি কাজটা করতে চাও, কাল বেলা 11টায় ঠিকানায় চলে যেও। রঙ্গনা হতবুদ্ধি হয়ে কিছুক্ষণ এলোমেলো চিন্তায় হাত বোলাল। তারপর কিছু বলবার জন্য নবারুণের দিকে ফিরতেই দেখল নবারুণ হাওয়া। শূন্য বেঞ্চে রঙ্গনা একা বসে আছে। কি অসভ্যরে লোকটা! না চেনা, না পরিচয়, না দুটো কথা, শটাং একটা কাজের কথা বলে ভ্যানিশ। তারপর তার মুখে অন্য কার মুখ বসাবে? কি সব পাগলের মতো কথা! হঠাৎ ওর মনে পড়ল সিআইডির লোক। হ্যাঁ,
ওরা কম্পিউটার দিয়ে অনেক কিছু করতে পারে, সিনেমায় দেখেছে ও। তবে কি সত্যিই বলছিল বুড়োটা? পার্কে অনেকক্ষণ ধরে বসে ভাবল রঙ্গনা। পরদিন নবারুণ আর কৌটি বসে অপেক্ষা করতে লাগলো রঙ্গনার জন্য। কৌটি বলল, আদৌ কি উনি আসবেন? জানি না, তবে কালকের কথা থেকে মনে হলো মেয়েটা নিরুপায়। আচ্ছা, তোমাকে কাল ফোনে যেটা বললাম সেটা হবে তো? হ্যাঁ, হয়ে যাবে। তবে ওনার সম্পত্তি না থাকলে কিছু করাটা। বড্ড সেন্সিটিভ ছেলে তুমি। এই মদ খাবে? দামি ব্র্যান্ড আছে। না না স্যার, আমি ওসব খাই না। একবার ট্রাই করেছিলাম, তারপর বাবার কাছে ধরা পড়ে গিয়েছিল। সতী লক্ষ্মী, বাস্তবের গুঁতো খাওনি তো? খেলে সতীপনা পাতলা পায়খানার মতো পিছন দিয়ে বেরিয়ে যেত। আপনিও না স্যার, আপনারও কিন্তু এই বয়সে এসব খাওয়াটা ঠিক নয়, মানে লং। আমার কি মনে হয় জানো, জন্মাবার পরে আমার মুখে মায়ের দুধের আগে মদ দেওয়া হয়েছিল কিছুটা। ছাড়বো করেও ছাড়তে পারিনি কোনোদিন। স্যার, আপনি বিয়ে করেননি? আপনার স্ত্রীকে তো দেখছি না। করেছিলাম, বছর 10 আগে মারা গেছে। এখন মাসে 3-4 দিন সোনাগাছি না হলে কালীঘাট চলে যাই, তাতেই পেট ঠান্ডা থাকে। ঠিক এই সময় বেল বেজে উঠল। নবারুণ দরজা খুলে দেখলেন রঙ্গনা। তাকে ভেতরে এনে কৌটির সাথে পরিচয় করিয়ে দিলেন। তারপর বললেন, রঙ্গনা, তোমাকে কাল যে ফেক ভিডিওটার ব্যাপারে বলেছিলাম সেটা করবে এই কৌটি। কৌটি বলো। আসলে ম্যাম, আমি ভেবেছিলাম এআই এর সাহায্যে 100 জন ভারতীয় মহিলার মুখ অ্যানালাইজ করে এমন একটা মুখ বানাবো যার রিয়েলিটিতে কোনো অস্তিত্ব নেই। তারপর সেই মুখটা বসাবো আপনার ওই প্রাইভেট ভিডিওগুলোতে, সেই মুখটা বসিয়ে দেবো। তারপর আপনার অ্যাকাউন্ট থেকে ওগুলো পোস্ট করে বলবো ওই ভিডিওটা আসলে আপনার নয়, ওই মুখের অধিকারিণী মেয়েটার। ভিডিওগুলো আমি ভাইরাল করে দেবো। সো এতে প্রমাণ হবে কি যে আপনার কো অ্যাক্টর আপনাকে এম্বারেস করার জন্য ওনার ব্যক্তিগত ভিডিওতে আপনার মুখ ব্যবহার করেছিলেন। এবার সব দায় গিয়ে পড়বে মিস্টার পল্লবের ওপর। উনি যে হ্যাকার দিয়ে আপনার ফেসবুকটা হ্যাক করেছিলেন সেই এভিডেন্স আমার কাছে আছে, প্রয়োজনে আপলোড করে দেবো। সো হাউস দ্য প্ল্যান? এইসবে যদি থানা পুলিশ হয়? শোনো, কর্মসূত্রে নারায়ণ, যুধিষ্ঠির, বিভীষণ আরো অনেকের সাথে আমার সখ্য আছে। আই উইল হ্যান্ডেল, চাপ নেই। যদি এই কলঙ্ক থেকে আমাকে বাঁচাতে পারেন তবে সারা জীবন আপনাদের কাছে কৃতজ্ঞ থাকব। আর হ্যাঁ, আপনার অফারটা আমি নিলাম, তবে জানি না কি কাজে আসতে পারবো আপনাদের। আপাতত 2টো অমলেট বানাতে পারবে? আগে ডিমের অমলেট নাম শুনেছো কোনোদিন? নাকি খুন্তি ধরলে হাত পুড়ে যায়? এ মা, না না, নিশ্চয়ই পারবো। বাঁ দিকের 3 নম্বরটা কিচেন, এখান থেকে 31 পা সোজা যাও। হালকা তেল দিয়ে 2টো করে আনো। অবশ্য তুমি খেলে 3টেও করতে পারো। আমি কেন অমলেট করতে যাব হঠাৎ? কৃতজ্ঞতার শিকার। 3টে অমলেট খেলো 3 জনে। তারপর নবারুণ পাইপটা ধরিয়ে কিছুটা ধোঁয়া ছেড়ে বলল, আমাদের প্রথম কেস হলো সিরিয়াল কিলিং এর। কলকাতায় কিছুদিন ধরে যেটা ঘটছে, তোমরা খবরে টবরে কতটা শুনেছো জানি না, আমি যতটা সম্ভব ছোট এবং ডিটেলিংয়ে জিনিসটা বলা যায় বলছি। আদ্যান্ত বর্ণনা করে নবারুণ একটু জল খেয়ে বললেন, এনি কোয়েশ্চেন? প্রথম কিডন্যাপ হয় হাওড়াতে। কি যেন নাম লোকটার? কৌশিক সোম। হ্যাঁ হ্যাঁ, উনি এক্স্যাক্টলি। উনি কোথা থেকে কিডন্যাপ হয়েছিলেন জানা গেছে? অফিস থেকে বাড়ি ফিরছিলেন, পথেই কোথাও একটা। এক্স্যাক্ট লোকেশন জানা যায়নি। আচ্ছা, দ্বিতীয় এবং তৃতীয় ব্যক্তি কিন্তু নিউ টাউন থেকে গায়েব হয়। সেখানে গিয়ে যদি আমরা ইনভেস্টিগেট করি তাহলে কেমন হয়?
যেখান থেকে দুজন উধাও হয় সেখানে সিসিটিভি মিসিং। আমি নিজে গিয়ে খোঁজ খবর নিয়েছি, কারোর কোনোই ধারণা নেই। মিসিং মানে সিস্টেম থেকে ডিলিট করা হয়েছে নাকি হ্যাক? কোনটা? সেকেন্ডটা। হ্যাঁ, সেক্ষেত্রে খুনি তার মানে ঠান্ডা মাথার এবং উচ্চ শিক্ষিত। আমার থিওরি তা বলছে না কোটি। হ্যাকিং সহজ পড়াশোনা নয়, তা তুমিও জানো। প্রচণ্ড ব্যয়বহুল এবং হাই আইকিউ এর জিনিস ওটা। এইরকম ঊর্ধ্ব জ্ঞান সম্পন্ন মানুষ এরকম নৃশংসভাবে 3-3টে খুন করবে? না না, এ দিন থাকতে বিশ্বাস করা কঠিন। প্রত্যেকটা খুন প্রচণ্ড রাগের সাথে করা হয়েছে, যেটা একজন হ্যাকারের স্বভাবের সম্পূর্ণ বিরুদ্ধে। হিউমিন এখানে অপরাধী 2 জন। 3 জনও হতে পারে। ভালো করে ভাবো, মাথার উপর জোর দাও। দ্বিতীয় তৃতীয় ব্যক্তি কলকাতার বাসিন্দা, প্রথম ব্যক্তি কিন্তু নন। অথচ তার লাশ মিলল কলকাতারই এক ফ্ল্যাটে। এখানে প্যাটার্ন ব্রেক হলো। এর অর্থ কি হতে পারে? কি হতে পারে? আরে আমি কি করে জানবো? আমি বুড়ো মানুষ, একাই সব ভাববো না? তোমরা তালে তাল দিয়ে তলে তলে কেটে পড়বে। জাগে, তুমি যেসব সেট আপ চেয়েছিলে আগামীকাল তা পেয়ে যাবে। আপাতত এটাই হবে আমাদের অফিস। পরে সরকারের তরফ থেকে যদি গ্রান্ট আসে তাহলে বাইরে কোথাও বাড়ি টাড়ি নেওয়া চলবে। কি রঙ্গ, বোধগম্য হলো সব? আপনাকে স্যার বলে ডাকবো না দাদা? দেওরটা সব থেকে ভালো, বিশেষ করে আজকাল সবাই যেরকম বৌদি প্রেমী। দাদাই বলছি। তবে নবারুণদা, আমার মনে হয় প্রথম লাশটা রাজারহাটে যে ফ্ল্যাটটায় পাওয়া গিয়েছিল এবং তৃতীয় লাশ যার বাড়িতে পাওয়া গিয়েছিল, তাদের ওখানে আমাদের আগে যাওয়া দরকার। কেন লাশ দুটো বেছে বেছে ওই বাড়িতে ফেলা হলো, খুনির সাথে এই বাড়ির সদস্যের কি পরিচয় আছে, এগুলো জানতে হবে। না, খুনির সাথে যদি বাড়ি দুটোর লোকেদের কোনো রকমের পরিচয় থাকতো তবে আই থিঙ্ক সে বা তারা লাশ দুটো বাড়িতে রাখতো না, কারণ সেক্ষেত্রে ধরা পড়বার একটা সুযোগ থেকে যায়। এত বোকা খুনি হবে না, বিশেষ করে যেখানে তারা একের বেশি রয়েছে। সেক্ষেত্রে ভজহরির কাজ তারা করবে না। না, তবু বাড়ি দুটোয় যেতেই হবে। লোকগুলোর সাথে কথা বললে উপকারী হবে। চলো তাহলে আজ বিকেলেই যাওয়া যাক। দুপুরের খাবার অর্ডার করা আছে, এলে এখানেই খেয়ে নেবে। কিন্তু আমি বাইরে এখন কিভাবে? লোকে চিনে ফেলবে তো। ঠিক আছে, মুখ ঢেকে যাবে, কথা বলবে না খুব দরকার না পড়লে। আর হ্যাঁ, 1-2 দিনের মধ্যেই এই টিমের 4র্থ সদস্য এসে পড়বে পাঞ্জাব থেকে। আমার বন্ধু এক্স আর্মি লেফটেন্যান্ট প্রতাপরাজ ডিল্লো। সে তোমাদের পিস্তল চালানো, কিক বক্সিং একটু আধটু শিখিয়ে দেবে পরে। বাবা, ও সবও করতে হবে? কেন অভিনয় করতে না? দেখো, এসব রিস্কি কাজ। তোমার অপোনেন্ট হতেই পারে বন্দুকবিদ্যায় পারদর্শী, সেক্ষেত্রে তোমার পেটেও তো কিছু থাকা চাই। শরণ একাডেমি পাশ করে ওরা যখন কলকাতা বাইট ফেলে লোকনাথ মন্দিরের কাছে গেল, তখন বিকেল 4টে। একজনকে 12B/32 ফ্ল্যাটটা কোথায় জিজ্ঞেস করাতে সে সামনের দিকে একটা ফ্ল্যাট দেখিয়ে দিল। ফ্ল্যাটের দারোয়ান তাদের হেঁকে বলল, अरे किधर जाता तुम लोग? আমরা তদন্তের জন্য এসেছি, ফ্ল্যাটের মালিকের সঙ্গে দেখা করব। आप लोग पुलिस? মস্ত একটা সেলাম ঠুকে দারোয়ান বলল, সব 4 নম্বর ফ্লোরে থাকেন। आप लोग रुकिए, আমি ফোন করে জানাচ্ছি। মিনিট খানেক পর সে ফিরে এলো। যাইয়ে, সব ঘরেই আছেন, যাইয়ে। ফাঁকা বারান্দায় লিফট ধরে 3rd ফ্লোরে উঠে এসে ওরা দেখল করিডোরের সামনে একজন লম্বা চওড়া ফর্সা মধ্যবয়স্ক লোক দাঁড়িয়ে আছে। ওদের দেখে এগিয়ে এলেন।
নমস্কার, আমি প্রচেত দত্ত, ওনার। আসুন, ঘরে আসুন। প্রচেত ড্রয়িং রুমে ওদের বসতে দিলেন। ওনার স্ত্রী এসে করজোরে নমস্কার করে বললেন, আমি শিবানী গুপ্ত। যে লাশটা সিকিউরিটি রুমে পড়েছিল তাকে আপনারা চিনতেন? না, কোনোদিন দেখিও নি। সিকিউরিটির পরিচয় ভালো করে না খতিয়ে হঠাৎ তাকে কাজে রাখলেন কেন? মানে আমি যতদূর জানি সুরক্ষার কাজে তো মানুষ বিশ্বাসযোগ্য ব্যক্তিদেরই রাখতে চায়। লুক মিস্টার মুখার্জি, আমার এই বিল্ডিংটা মাত্র 1 ইয়ার হলো তৈরি হয়েছে। আমরা নিজেরা এখানে শিফট করেছি মাত্র 7 মাস হলো। প্রথমে যিনি ছিলেন উনি আগে আমার পূর্ব বাড়িতে গার্ড ছিলেন। ওনার ব্রেন স্ট্রোক হওয়ার পরই ফ্ল্যাটে নতুন এক ভাড়াটে আসে। তখন আমার ইমিডিয়েট একজন গার্ডের দরকার ছিল, তাই তাড়াহুড়ো করেই আমাকে ওকে রাখতে হয়েছিল। তার উপর সে ব্যাটা বলেছিল সে বিহারি, দাদার সাথে এসেছিল কলকাতায় কাজ খুঁজতে। এখন বিহারে গিয়ে তার পরিচয় আমি যাচাই কি করে করতাম বলুন? ও নিজের নাম বলেছিল হর্ষ, তাই তো? সিকিউরিটি রুমেই থাকতো সে? মাঝে মধ্যে কখনো কখনো দাদার কাছে গিয়ে থাকতো। আপনি ফ্ল্যাটে ক্যামেরা বসাননি? না, এখনো ওটা বসানো হয়নি, তবে এবার বসাবো। আচ্ছা, এই হর্ষর ব্যবহারে কখনো আপনারা সন্দেহজনক কিছু দেখেছিলেন? একবার আমি ওকে ফোনে কারোর সাথে কথা বলতে শুনেছিলাম। কনভারসেশনটা বড় অদ্ভুত লেগেছিল। বলছিল, কাজ করতেই তো এখানে আসা, কি যে সে কাজ, বহু বছর অপেক্ষার পর সুযোগ এসেছে। তারপর মুখটা চেপে বলছিল, আমি নজরে নজরে রেখেছি, ঠিক সময় বুঝে কাজ সারতে হবে। কাজ হয়ে গেলে আমি ফিরে যাবখন। আমি যে পিছনে আছি সেটাও খেয়ালই করেনি। আমাকে দেখে ও পরিমরি করে ফোন কেটে দিয়েছিল। অবশ্য কথাগুলো হিন্দিতে বলেছিল ঠিকই, আমি বাংলায় বললাম। সেদিন আমার ওকে খুব সন্দেহ হয়েছিল জানেন। ওর ফোন নাম্বারটা বন্ধ এখন। কি কোম্পানির কোন মডেলের ফোন ইউজ করতে বলতে পারবেন? কোন কোম্পানি? কে জানে, আমি লক্ষ্য করিনি। কেমন ফোন ইউজ করতো, অ্যান্ড্রয়েড নাকি কিপ্যাড? কিপ্যাড। আচ্ছা, যেদিন সকালে মৃতদেহটা আবিষ্কার হয় সেদিন রাত্রে শেষ কখন ওকে দেখেছিলেন? আমি একটু রাত করে ক্লাবে আড্ডা মারতে চাই, ফিরি 11টার দিকে। সেদিনও ওই সময়তেই ফিরেছিলাম, তখনই লাস্ট দেখেছিলাম। কি করছিল সেই সময়? চেয়ারে বসেছিল। চোখে মুখে কোনো উত্তেজনা লক্ষ্য করেছিলেন? না। প্রথম আপনি সিকিউরিটি রুমে গিয়ে মৃতদেহটা পড়ে থাকতে দেখেন, তাই তো মিস্টার দত্ত? সার্টেনলি। কিভাবে পড়েছিল? কাটা পা দুটো রুমের এক কোণায় দেওয়ালের ঠেক দিয়ে দাঁড় করানো ছিল। বডিটা ছিল হর্ষ মাটিতে যেখানে মাদুর পেতে শোয় তার উপর। বিভৎস দৃশ্য সে। সঙ্গে সঙ্গে লোকাল থানায় কল করি আমি। আপনি কি কাজ করেন? I have a car showroom in Rajarhat. আপনার এই ঘরগুলো একটু দেখতে চাই। নিশ্চয়ই, আসুন। ঘরগুলো মোটামুটি একজন উচ্চবিত্ত যেমন শৌখিন আসবাবে সাজায় সেরকম। কিং সাইজ বক্স বেড, মেপেল উডের চেয়ার টেবিল, ফ্লোর সুসজ্জিত ইতালিয়ান টাইলসে। সমস্ত দেখে নবারুণ পুনরায় আসন গ্রহণ করে বললেন, আপনার ফ্ল্যাটে একজন ভাড়াটে আছে বললেন, সে বলরামের নাম জানা যায়? সৌম্যদীপ চক্রবর্তী, ইয়াং ছোকরা। হি ইজ ওয়ার্কিং ইন সাম আইটি কোম্পানি। একাই থাকে? মেট পর্যন্ত নেই, রান্না বান্না সবই নিজে করে। এখন পাওয়া যাবে তাকে? না, এখন বোধহয় কাজে গেছে, রাত 8টার দিকে ফিরবে। আপনার কাছে ওর রুমের কোনো ডুপ্লিকেট আছে কি? আছে,
চলুন তাহলে দেখে আসি। এইভাবে অন্য কারুর ঘরে, মানে প্রাইভেসি? মিস্টার দত্ত, আপনার বাড়িতে একটা মৃতদেহ আবিষ্কার হয়েছে আপনার প্রাইভেট প্রপার্টিতে। এর অর্থ কি আপনার প্রাইভেট সম্পত্তি সুরক্ষিত নয়। সুতরাং প্রাইভেসি ইজ রাইট নাও আ জোক। সেকেন্ড ফ্লোরের 4 নম্বর ঘরটা মাস্টার কি দিয়ে খুলে দিলেন প্রচেত দত্ত। ড্রয়িং রুমে 2টো বিয়ারের বোতল এবং এঁটো বাসন পড়ে রয়েছে। সেখান থেকে ওরা কিচেন, বেডরুম ঘুরে যখন দরজা বন্ধ ব্যালকনির দিকে যেতে যাবে, প্রচেত দত্ত বলল, ওটা বাইরের দিকের ব্যালকনি, কিছুই নেই। আসুন, এতক্ষণ বোধ হয় শিবানী চা মিষ্টির ব্যবস্থা করেছে। ফিরে এসে ওরা চা মিষ্টির সদ্গতি সেরে গেল সিকিউরিটি রুমে। রুমের দরজায় পুলিশ রিবন মেরে সিজ করে দিয়েছে। সম্পূর্ণ ফাঁকা ঘর। তাও কৌটি ঘরে ঢুকে চারদিক দেখল। রাজারহাট থেকে ওদের গাড়ি যখন রওনা দিয়েছে তখন বিকেল গড়িয়ে সন্ধে নামছে। রঙ্গনা মুখের মাস্কটা খুলে ফেলে বলল, আজ তো অন্ধকার হয়ে গেল, কিরাত লাহার বাড়ি কাল গেলে হয় না? রাইট, কালই যাব। কি কৌটি, কেমন দেখলে সব? তখন প্রচেতবাবু আমাদের ব্যালকনিতে ইচ্ছে করেই হয়তো যেতে দিলেন না। এটা একদমই ভালো লাগলো না আমার। তা এত দামি একটা ফ্ল্যাট, এখানে সামান্য কোথাও সিসিটিভি ক্যামেরা লাগানো নেই, সামান্য সিকিউরিটি নেই। মানে এই বিষয়টা কেমন একটা ডিস্টার্বিং লাগছে আমার, ঠিক হজম হচ্ছে না। আরও একটা কথা নবারুণদা, জানি না আপনারা লক্ষ্য করেছেন কিনা, আমরা যখন সৌম্যদীপ চক্রবর্তীর ঘরে যাওয়ার জন্য উঠলাম, প্রচেত দত্ত স্ত্রীকে চোখ দিয়ে একটা ইশারা করেছিলেন। হয়তো জল খাওয়ারের কথা বলছিলেন। হতে পারে আমরা যাতে সৌম্যদীপ চক্রবর্তীর ঘরে বেশিক্ষণ থাকতে না পারি সেই জন্যই। একদিনেই ভালো গোয়েন্দা হয়ে উঠেছে সব। তবে পুরনো চাল ভাতে দিলে আর একটু বাড়ে, বুঝলে? মানে? সৌম্যদীপের ঘরে আলাদা একটা সাবমিটার আছে, লক্ষ্য করেছিলে? হ্যাঁ, কিন্তু তাতে কি হয়েছে? প্রজিত দত্তের ঘরে কোনো সাবমিটার দেখতে পেয়েছো? না। বর্তমান দারোয়ানের ঘরে? না। সৌম্যদীপ একটা আইটি কোম্পানিতে কাজ করে মাত্র, কোন রাজ প্রয়োজনে তাকে আলাদা সাবমিটার নিতে হলো? হ্যাঁ, এইটা তো ভেবে দেখিনি। সে তো এটাও দেখোনি, সৌম্যদীপের ঘরের ক্যালেন্ডারে এ মাসের অনেকগুলো তারিখের উপর লাল কালি দিয়ে ক্রস করা ছিল। আরে ও তো আমিও করি, কোনো টার্গেট থাকলে কতদিনে অ্যাচিভ হচ্ছে সেটা দেখার জন্য। ক্রস করাটা ভাববার বিষয় নয়, ভাববার বিষয় যে তারিখ থেকে ক্রসটা করা হয়েছে সেটা হলো মাসের 3 তারিখ থেকে। প্রথম মৃতদেহটা পাওয়া গিয়েছিল 1 তারিখ, এবং 3 তারিখে কিন্তু সেকেন্ড এবং থার্ড ভিকটিমকে কিডন্যাপ করা হয়েছিল। আবির রঞ্জন তালুকদার এবং নিখিলেশ ভৌমিককে। তারপর 14 তারিখের পর সৌম্যদীপ আর তারিখ ক্রস করেনি। 14 তারিখ, যেদিন নিখিলেশ ভৌমিকের লাশ পাওয়া যায় কিরাত লাহার বাড়ি। জানি না ব্যাপারটার সাথে ঘটনার কোনো কানেকশন আছে নাকি পুরোটাই কোইন্সিডেন্স। রথ দেখা কলা বেচা যদি এক সময় হয়। যাকে প্রজিত দত্তর ফ্ল্যাটের উপর তো নজর রাখতেই হবে। রঙ্গ, কাল থেকে তুমি এখানে ঘন্টা 4 করে থেকো, আমি গাড়ি করে ড্রপ করে দেব। চোখ কান খোলা রেখে দেখবে সবটা, আর ফলো কি করে করতে হয় ওটা আমি শিখিয়ে দেবো। পরদিন সকাল 7টা নাগাদ নবারুণ রঙ্গনাকে ছেড়ে দিয়ে এলেন প্রচেত দত্তর ফ্ল্যাটের থেকে কিছু দূরে। রঙ্গনা আজ সেজেছে ডাবওয়ালি। ঘোমটার আড়াল থেকে তাকে চেনবার জো নেই। বাড়ি ফিরে নবারুণ দেখলেন কৌটি ইতিমধ্যেই এসে উপস্থিত হয়েছে। সে বলল, স্যার, আমি ভাবছি যে মিস রঙ্গনাকে এইভাবে রোজ বসিয়ে না রেখে যদি বাড়ির সামনে একটা স্পাই ক্যাম লাগানো যায়, তাহলেই তো 24 ঘন্টা নজরদারি চালানো যাবে। পথ ভাবে আমি দেব, রথ ভাবে আমি।
মূর্তি ভাবে আমি দেব, আসেন অন্তর্যামী। বৎস, তোমার আকাঙ্ক্ষা ইতিমধ্যেই পূর্ণ হয়েছে। আমি ক্যামেরা কালই অর্ডার করে দিয়েছিলাম। ঠিক এমন সময় ডোরবেল বেজে উঠল। নবারুণ বললেন, এই যে তোমার ঢাল তলোয়ার চলে এসেছে। নিধিরাম সর্দার, এবার কাজে লেগে পড়ো। হ্যাঁ, তলোয়ার? 10:15 নাগাদ ওরা বাবুঘাট বাস স্ট্যান্ডে এসে উপস্থিত হল। জনকোলাহলপূর্ণ স্ট্যান্ড চত্বরে ভিড়। উপদ্রবের আর শেষ নেই। ওপারে বিরাট বুভুক্ষময়ী গঙ্গা যে স্থিত লাবণ্যময়ী মৎস্যকন্যা সুধা উন্মোচনে চিত্ত আকর্ষিতা হয়ে দাঁড়িয়ে রয়েছে, সেদিকে কারো তেমন ভ্রুক্ষেপ নেই। এমন কত হয়, সুন্দরী প্রেমলগ্না চোখের নিচ পাতাটিতে কাজল মেখে বসে থাকে প্রেমিকের অপেক্ষায়, অথচ কঠিন জীর্ণ প্রেমিকের পথ, উদ্দেশ্য, গন্তব্য বহু দূরে পৃথিবীর সীমানা পেরিয়ে সৌরজগৎ, গ্রহ, মহাকাল, মহাবোমের উদ্দেশ্যে। গাড়ি থেকে নেমে এদিক ওদিক তাকিয়ে নবারুণ পাইপ ধরালেন। বললেন, সামনে দুটো ফুলের দোকান দেখতে পাচ্ছি, কায়দা করে কথা বলতে হবে। আমি বলছি, আসুন। দুটোর মধ্যে একটা দোকানের সামনে গিয়ে কৌটি বলল, একটা বিয়ে বাড়ি আছে, ফুল লাগবে। দোকানি বয়স্কা মহিলা বললেন, এত বেলায় বিয়ে বাড়ি ফুল আনতে হয়েছে? হ্যাঁ, এই দেখো, এই গাঁদার রজনীর 4টে মালা আর কটা স্টিক পরে আছে, আর এই বালতিতে কটা গোলাপ পরি আছে, নেবে তো নাও। না না, আজ নয়, পরশু বিয়ে। তাহলে আগে থেকে বলে দিয়ে যাও কত কি লাগবে, আমি আনি রাখবো। আর ওই আগে ভাগে 100 এখন নয় দিয়ে যেও। তোমার দোকানে নাকি একটা লাশ পাওয়া গিয়েছিল? হ্যাঁ, তা পুলিশ এখনো তোমাকে দোকান দিতে দিচ্ছে মাসি? ও আমার এখানে নয়, ও পারে ওই যে লক্ষ্মীর দোকান আছে, ওখানে হয়েছিল। আরও কিছু ছেঁদো কথাবার্তার পর সেখান থেকে ওরা গেল লক্ষ্মীর দোকানে। পুনরায় বিয়ে বাড়ির কথা উপস্থাপন করতে যাচ্ছিল কৌটি, কিন্তু কথাটা ঘুরিয়ে বলল, পুজো আছে বাড়িতে, ফুল লাগবে। লক্ষ্মীর বয়স মোটামুটি, কাকের মতো কর্কশ চেহারা। এক মুখ পান চিবোতে চিবোতে সে বলল, কি পুজো বাবু? কালী পুজো। মায়ের নতুন মূর্তির প্রাণ প্রতিষ্ঠা হবে। 108টা জবার মালা লাগবে 7টা, বাকি পুজোয় যা যা ফুল লাগে। আধা ঘন্টা খাড়ান, জবার মালা গেঁথে দিচ্ছি। সুযোগ বুঝে কৌটি জিজ্ঞেস করল, খবরে দেখলাম তোমার দোকানে নাকি একটা লাশ। লক্ষ্মী দুজনের দিকে একটু সন্দিগ্ধ দৃষ্টি বোলালো, তারপর কপালে হাত দিয়ে বলল, সে শুয়োরের বাচ্চাকে যদি কোনোদিন হাটের কাছে পাই না, মুখে লাথি মারবো টেনে টেনে। ওই ববলা সরার জন্য আমার ব্যবসা রাতে উঠেছে। কি মোটে সেদিন ফুলের প্লাস্টিকটা ঘরে নিয়ে গেছিলাম, রোজ ওই বেঞ্চিটা নিচে রেখে যায় শালা। তা কে করেছে কাজটা তুমি জানো নাকি? হ্যাঁ, কাউকে সন্দেহ হয়? লক্ষ্মী দুদিকে দেখে গলাটা একটু নামিয়ে বলল, হয় কোর্ট কাছারির ঝামেলা হবে বলে পুলিশকে আমি কিছু বলিনি। আপনারাও কাউকে বলবেন না যেন। যেদিন ওটা হলো তার আগের দিন একটা বুড়ো মতো লোক দোকানে এসেছিল জানেন, ওই বেঞ্চিটাতে বসলো, আমার সাথে কত গপ্প করলো। হ্যাঁ, আমি কোথায় থাকি, কবে থেকে ফুল বেচছি, কেন করি এ কাজ, আরো কত কি। তারপর বললে ফুল নেবে প্রায় 500 টাকার মতো। আমার হাতে 500 বুঝেও দিল। তারপর একটু চা খেয়ে আসছি বলে সেই যে গেল আর এলো না জানেন, ফুলও নিল না। আমার মনে হয় ওই ঢ্যাম নাচরে আমার সর্বনাশ করেছে। যদি একবার সামনে পাই করে দিন, মুখে একেবারে। তুমি মালগুলো করো, আমরা দর্শকর্মা বাজারটা সেরে নিই তাহলে এখান থেকে। লক্ষ্মীর নজর এড়িয়ে ওরা পুনরায় গাড়িতে এসে উঠল। কিরাতের নিজের হাতে তৈরি বাগানখানা। কাজ থেকে ফিরে নিজেই জল দেয়, সন্তান স্নেহে পরিচর্যা করে গাছগুলো। গাছ বলতে ফিনফিনে কমবয়স্ক দুটো নারকেল গাছ, কতক জবা, গোলাপ, বেল, শিউলি, অ্যালোভেরা, সজনে গাছ এবং মাচার ওপর ঝোলানো লাউ এবং কুমড়ো।
ওগুলোই অবশ্য বেনিশা, এগুলোই তার একান্ত ও একমাত্র বন্ধু। অবশ্য বেনি সাহা যখন বেঁচে ছিলেন তখন ওর দুনিয়াটা অন্যরকম ছিল, কিন্তু এখন এগুলোই ওর সুখ দুঃখ, সময় অসময়ের সঙ্গী। মানুষের মতো এরা অন্তত ওর অক্ষমতাকে নিয়ে ঠাট্টা তামাশা করে না, ওকে দেখলে বিদ্রুপ করে হেসে ওঠে না, চুপ করে দাঁড়িয়ে থাকে শুধু। জবা গাছের গোড়ায় এক চিত্তে মাটি দিচ্ছিল সে, হঠাৎ পেছন থেকে কে যেন বলে উঠল, নমস্কার কিরাত, ব্যস্ত নাকি? কিরাত পিছনে ফিরে দেখল দুজন অচেনা আগন্তুক বাড়ির ভেতরে এসে দাঁড়িয়েছে। একজনের বয়স তারই মতো, অপরজন প্রায় বৃদ্ধ, কিন্তু বেশ লম্বা চওড়া। কম বয়সী ছেলেটি বলল, দরজা খোলা ছিল তাই ঢুকে পড়লাম। আই হোপ ইউ ডোন্ট মাইন্ড। স্পেশাল ইনভেস্টিগেশন টিম, তদন্তের ব্যাপারে কিছু কথা ছিল। কিরাত ওদের নিয়ে গেল দোতলায়। চা খাবেন আপনারা? বিষ। হ্যাঁ, বিষ দিয়ে চাইলে খুনি অনায়াসেই খুনগুলো করতে পারত, তাও এমন নৃশংস পথ খুনি অবলম্বন করলো কেন বলো তো? আমি কি করে জানবো স্যার, মানে আমি তো। তাও বটে। আচ্ছা, তুমি কাজ কি করো? দমকল বিভাগে, বউবাজারে অফিস। মাইনে কেমন পাও? কত আর, টেনে টুনে চলে যাওয়ার মতো। এই বাড়িটা তোমার নয়, তাই না? আগে না, আমার নয়। আমার বাপ মা কে সে সম্পর্কে আমার কোনো জ্ঞান নেই। ছোটবেলা থেকে একটা অনাথ আশ্রমে বড় হয়েছি। বেনি কাকু সেখান থেকে আমাকে এখানে নিয়ে আসেন। এটা ওনারই বাড়ি। আমাকে উনি পড়িয়েছিলেন, খাইয়েছিলেন। আমাদের মধ্যে বাপ ছেলেরই সম্পর্ক ছিল। উনি মারা গেলেন কি করে? সুইসাইড। মাথার রোগ চলে এসেছিল শেষকালে। একদিন অফিস থেকে ফিরে দেখি উনি নিজের ঘরে অ্যাসিড খেয়েছিলেন। আমি সৎকার করেছিলাম। তারপর থেকে একাই বাড়িটা আগলে পড়ে আছি। উনি বিয়ে করেননি? ওনার নিজের কেউ ছিল না? এই প্রশ্নটা আমিও বারবার ওনাকে করতাম, কিন্তু প্রতিবারই এড়িয়ে যেতেন। বোধহয় ওনার কেউ আছে, কারণ মাঝে মধ্যে চিঠি লিখতেন গোপনে। বেনি সাহা, বেনি সাহা, বেনি সাহা। নামটা নবারুণ মনে মনে 3 বার বিড়বিড় করলেন। তারপর পাইপে মশলা ভরতে ভরতে বললেন, তোমার এ বাড়ির চাবি কি কেউ কোনোভাবে পেতে পারে? অসম্ভব। অফিস যাওয়ার সময় চাবি কোথায় থাকে? আমার ব্যাগে, বাইরে থেকে তালা মেরে যাই যে। ব্যাগটা কি এর মধ্যে কোনোদিন রাস্তায় পড়ে গিয়েছিল? বা ধরো অফিসের কেউ ব্যাগ থেকে চাবি সরিয়ে নিয়েছিল, এমনটা হতে পারে? না, সেরকম তো। অ্যাকচুয়ালি লাঞ্চ ব্রেকের সময় আমার ব্যাগটা ডেস্কে রাখা থাকে। যদি সেই সময় কেউ ব্যাগে হাত দেয়, আমি কিন্তু বুঝতে পারবো না। অফিসের ঠিকানাটা দাও। কৌটি লিখে দাও তো। সেখানে সিসি ক্যামেরা আছে তো? আছে। আচ্ছা, টেবিলের ওপর ওষুধ দেখতে পাচ্ছি। এই এই হাতের জন্য। তোমার হাতটা কি জন্ম থেকেই? ছোটবেলায় একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, তারপরেই। কৌটি ফোন বের করে বলল, বলো তোমার নাম্বারটা। ফোনে কেন, খাতায় লেখো না। এখন ফোন ছেড়ে খাতায় কেউ লেখে নাকি এসব? 98340। সেখান থেকে ফেরবার পথে গাড়ি চালাতে চালাতে নবারুণ বললেন, কিরাতের অফিসের সিসিটিভি ফুটেজটা দেখো তো কৌটি। 13 তারিখ লাঞ্চ টাইমের সময় ওর ব্যাগে কেউ হাত দিয়েছিল কিনা। মানে যদিও ডেস্কের ফুটেজ পাওয়া যায় তো। রঙ্গনাকে রাজারহাট থেকে তুলে ওরা যখন বাড়ি এলো, তখন বাড়ির সামনে একটা কাণ্ড হচ্ছে। এক পাঞ্জাবি পাগড়িধারী ভদ্রলোক তারস্বরে চিৎকার করছেন, मैं आज तेनू लभ लिया हुंदा
तो अब करके तेरा आखिरी दिन होंदा। নবারুণ গাড়ি থেকে নেমে লোকটার কাছে গিয়ে বললেন, ও পাজি কি होया तुझे गुस्से क्यों हो? লোকটা নবারুণকে আলিঙ্গন করলেন। কৌটি ও রঙ্গনা তাদের দিকে এগিয়ে গেলে নবারুণ পরিচয় করিয়ে দিলেন। এ হলো প্রতাপ রাজ ঢিল্লো, আমাদের টিমের চতুর্থ মেম্বার। আর বাজি এ হলো কৌটি, হ্যাকার এবং রঙ্গনা। নাইস টু সি ইউ অল। তোমাদের গাল শুনেছি নবারুণের কাছে। তারপর মিশন কেমন চলছে? মিশন? ওহ, কিসের কথা বলছো? তা চলছে এক প্রকার, তবে সমস্যা হচ্ছে পায়ে চোট লেগেছে, সময়ের সাথে তাল মিলিয়ে চলতে পারছি না। হ্যাঁ, তোর সেই টেরা বেকা কথার ভাজ আর গেল না। স্যার, আপনি এত ভালো বাংলা বলতে পারেন? উত্তর, আমি 12 বছর কলকাতাতে পোস্টিং ছিলাম। তখন যা বাদিয়া বাঙালি বলতে পারতাম না, তুমিও এখন তেমন পারবে না। যাই হোক, কেসের ব্যাপারটা আমাকে খুলে বলো। এখানে দাঁড়িয়ে? চলো ভিতরে, লাঞ্চ করতে করতে বলছি। লাঞ্চ সারতে সারতে নবারুণ আদি অন্ত সবটা খুলে বললেন। চিকেনের একটা গোটা টুকরো মুখে চালান করে ডিল্লো বললেন, সৌম্যদীপ সাহাকে ফলো করতে হবে। কৌটিপুত্তর, এটা তোমার কাজ। ফুলওয়ালির কাছে সৌম্যদীপ বা প্রচেত দত্ত এরা কেউ গিয়েছিল, এমনও তো হতে পারে। গেলেও ঘুমটা পড়ে গিয়েছিল, ছদ্মবেশে। কারণ লক্ষ্মীর বয়ান অনুযায়ী তার কাছে যিনি গিয়েছিলেন তিনি বয়স্ক মানুষ। প্রচেত দত্তের ফ্ল্যাটের সামনে যে ক্যামেরাটা আজকে লাগালাম সেটা বরং আমি গিয়ে মনিটর করি। নবরুণ স্যার, ওই বাবুঘাট বাস স্ট্যান্ডে যে ক্যামেরাটা খারাপ হয়েছিল সেটার আইপি অ্যাড্রেসটা পুলিশের কাছ থেকে একটু জোগাড় করে আনতে হবে। আমি তাহলে কাজে লেগে পড়ি। ইউ গাইস ক্যারি অন। নবারুণ ডিল্লোর পিঠে একটা মস্ত চাপড় মেরে বললেন, তখন কার উপর চিৎকার করছিল বলো তো? ফিরা, আর বলিস না। আমি এখানে এসে দেখি তোরা কেউ বাড়ি নেই। উঠে বাগানে বসে সিগারেট টানছিলাম, হঠাৎ দেখি একটা লোক গেট দিয়ে উঁকি মারছে। লোকটার মুখে চাদর ঢাকা ছিল। আমি তো সঙ্গে সঙ্গে ওয়াইগুরু কি নাম নিয়ে ছুটলাম, কিন্তু সে হঠাৎ কোথায় পালিয়ে গেল। তবে চাদরের উপর থেকেও বুঝেছিলাম লোকটার বয়স অনেক। বয়স অনেক মানে কত হবে তাও? আমার থেকে তো বেশি হবে। হঠাৎ নবারুণ ছুটলেন উপরে। কৌটি যে ঘরে কাজ করছিল সেখানে গিয়ে বললেন, আমার বাড়ির সামনে যে সিসিটিভিটা আছে সেটার ফুটেজটা চালাও, কুইক। 2 ঘন্টা আগে থেকে চালাও। ফুটেজে দেখা গেল একজন চাদর মুড়ি দেওয়া লোক গেটের সামনে দাঁড়িয়ে আছে। তার মুখে N95 মাস্ক, শুধু হাতের আঙুলগুলো দেখা যাচ্ছে। সে ডিল্লোকে দেখেই ভয় পালালো। তারপর ডিল্লো ছুটল তার পেছনে। সে বাঁদিকের গলিটায় ঢুকে গেল। সেখানে কোনো সিসি ক্যামেরা নেই। নবারুণ বললেন, এই গলিটা চলে যায় বড় রাস্তার মোড়ের মাথায়। মোড়ের মাথার সিসিটিভির আইপি অ্যাড্রেস এটা। নাও, চালাও ফুটেজটা। আশ্চর্য, মোড়ের মাথায় মাস্ক পরা বা চাদর মুড়ি দেওয়া কাউকে দেখা গেল না। নবারুণ টেবিলে চাপড় মেরে বললেন, ড্যাম ইট, লোকটা গেল কোথায়? হতাশ হয়ে নিচে নেমে নবারুণ ডিল্লো আর রঙ্গনাকে সবটা বলছিলেন। এমন সময় আবার কৌটির হাঁক পড়ল। স্যার, স্যার তাড়াতাড়ি ওপরে আসুন। এবার 3 জনই ওপরে গেল। কৌটি বলল, স্যার স্যার এই যে এটা এটা হচ্ছে মোড়ের মাথায় ক্যামেরার ফুটেজ, 2:11। দেখুন এটা। বিশেষ একটা ফ্রেমে পজ করেছে কৌটি। পাশাপাশি 2টো মুদিখানা দোকান, তার সামনে দাঁড়িয়ে রয়েছে একটা ট্যাক্সি। ট্যাক্সির পাশ দিয়ে চলে যাচ্ছে এক বয়স্ক ভদ্রলোক। কৌটি লোকটাকে জুম করল। পায়ের তলার মাটি কেঁপে উঠল নবারুণের। উত্তেজিত কণ্ঠে বললেন, বেনি সাহা। হ্যাঁ স্যার, একটু আগে কিরাতের ঘরে যে মৃত বেনি সাহার ছবি দেখলাম, সেই মৃত বেনি সাহা। মৃত? ব্যান্ডিটটাকে মৃত লোক রাস্তায় ঘরে কি করে? উফ, এসব কি হচ্ছেটা কি?
খুনি 7 দিন ছাড়া ছাড়া এক একটা করে মৃতদেহ ফেলে দিয়ে যাচ্ছে। ওদিকে খুনের কোনো মোটিভ নেই, মৃত মানুষ নাকি আবার জীবন্ত হয়ে উঠছে। আমি না সিরিয়াসলি কিছু বুঝতে পারছি না। রঙ্গ, দুনিয়াটা বড়ই বিচিত্র। অনেক সময় রবীন্দ্রনাথের গল্পের মতো মানুষকে মরিয়া প্রমাণ করিতে হয় যে সে মরে নাই। মানে? দিল, চলো চতুর্বেদীর চেম্বারে। কোথায়? পাবন চতুর্বেদী চিরকালই একা। জন্ম সময়ই মা মারা গিয়েছিলেন। 10-এ বাবা। টাইলসের বড় ব্যবসা ছিল। বাবার মৃত্যুর পরে বাবার বন্ধু মাহাতো সে ব্যবসা সামলালেন, সে সঙ্গে সামলালেন পবনকেও। হায়ার সেকেন্ডারির পর কলেজ করতে চলে এলেন কলকাতায়। তখন চারিদিকে একটা জোরালো শব্দ চলছে, নকশাল। নকশালরা মরছে, কেউ না খেতে পেয়ে, কেউ আবার পুলিশের গুলিতে। কলেজ করে কলকাতা ছেড়ে যাওয়ার পরিকল্পনা ছিল ওনার, কিন্তু কলকাতা ওনাকে আর ছাড়ল না। এক বন্ধু হয়েছিল সেই সময়, বছর 20 আগে সেও মরেছে বিষ খেয়ে। বিয়ে করেননি চতুর্বেদী, কোনোদিন নিজের বলে কাউকে মনেই হয়নি। নিজের শহর মহারাষ্ট্রের দিকে পাও বাড়াননি আর কোনোদিন। কার জন্যই বা বাড়াবেন? বাবার সেই বন্ধু মাহাতোর মৃত্যু হয়েছে, টাইলসের ব্যবসাও লাটে উঠেছে অনেক দিন হলো। হঠাৎ ফোন বেজে উঠল। ওনার সেক্রেটারি লিলি ফোন করেছে। ফোনে সে জানালো শরীর খারাপ বলে আজ সে চেম্বারে আসতে পারবে না। 26 বছর বয়স লিলির। সুন্দর কাঁচা হলুদের মতো গায়ের রং, দেবীর মতো শৌখিন মুখের গড়ন। 1 বছর হলো চতুর্বেদীর কাছে কাজ করছে। মেয়েটাকে ভারী ভালো লাগে চতুর্বেদীর। অনেকটা মায়ের মুখের সাথে মিল আছে যেন। ওনার বাবার শোবার ঘরে মায়ের একটা সাদা কালো ছবি ছিল। ছবিটা দেখলেই চতুর্বেদীর কেমন একটা হতো, দুঃখ নয়, কৌতূহল। মা থাকলে কেমন হতো জীবনটা? নিশ্চয়ই খাবার থালা হাতে নিয়ে ওনাকে খাওয়াতে ছুটত সারা বাড়ি ঘুরে। মায়ের গলার স্বর কেমন? গা থেকে কি মাতৃত্বের সুমিষ্ট লোভনীয় গন্ধ সাপের কুণ্ডলীকৃতের মতো উঠে আবদারে ওনার দুগাল ভরিয়ে দিত না? এসব খুব জানতে ইচ্ছে করত। যেদিন কলেজের সে বন্ধু বিষ খেয়ে মরেছিল, সেদিন কি মায়েরও মৃত্যু হয়েছিল? মায়েরা কি আদৌ মরে? কে জানে। লিলি যখন জোর করে সিগারেটটা মুখ থেকে কেড়ে নিয়ে ডাস্টবিনে ফেলে দেয়, টাইম টু টাইমে ওষুধের প্যাকেট থেকে ট্যাবলেট কেটে হাতে ধরিয়ে দেয়, তখন ওনার ভাবতে ইচ্ছে হয় মাও থাকলে বোধহয় খোকার এমনই খেয়াল রাখত। ভালোবেসে ফেলেছেন কি লিলিকে? যা, তা কি করে হয়? লিলি ওনার মেয়ের বয়সী। যারা সারা জীবন যে জিনিসটার থেকে পালিয়ে এসেছেন, এই ঘাটে ওঠার বয়সে সেই পাপ করে পাতক হন কি করে? লিলির দারুণ ভবিষ্যৎ। তাকে যেমন দেখতে, কত প্রপোজাল আসে হয়তো মাসে মাসে। তার কোনো বয়ফ্রেন্ড আছে হয়তো, বিয়ে হবে কিছুদিন পরেই। না না, এসব কি ভাবছেন উনি? এসব ভাবা ঠিক নয়। মনকে এত বাড়তে দিলে চলবে না। লিলি তার কাছে কাজ করে, উনি তার বস, এইটুকুই। হয়তো বুড়ো লোক বলে লিলি একটু স্নেহ করে, হয়তো পিতার চোখেই দেখে সে, ব্যাস, আর নয়। চশমা পরে অ্যাপয়েন্টমেন্ট লিস্ট চেক করেন চতুর্বেদী। দুজনের আসবার কথা আছে আজ। এক নবারুণ মুখোপাধ্যায় এবং 2 ইন্সপেক্টর সর্দার। নবারুণ আসবে কেন? সিরিয়াল কিলিং এর ব্যাপারে কিছু খোঁজ নিতে কি? তাই হবে হয়তো। একটা সিগারেট ধরিয়ে চতুর্বেদী 3টে খুনের কেস ফাইল খুলে নিয়ে বসলেন। প্রায় যখন 4টে বাজে, চেম্বারের কলিং বেলটা কাকের মতো ডেকে ওঠে। দরজা খুলে দেখেন নবারুণ এবং লেফটেন্যান্ট প্রতাপ ডিল্লো এসেছে। না, রঙ্গনা আসেনি। সারাদিন আজ রোদে ডাব বিক্রি করে তার মুখে নাকি ট্যান পড়েছে, তাই ট্যান রিমুভ করছে সে এখন। ওদের বসিয়ে চতুর্বেদী বললেন, হ্যাঁ বলো নবারুণ, কেসা না হুয়া? কিলারের বৈশিষ্ট্য, প্রকৃতি, চরিত্রের ব্যাপারে কিছু জানতে পেরেছ? নাকি ডুমুরের ফুলের মতো এখনো সে অমূল্য? पता ही था, इसीलिए ही आए होगे। बोलছি আমি, তার আগে লিeutenant বলো, कैसे हो? बढ़िया पाजी, তবে মেরা নামাদে আগে এক্স বসে গেছে এখন, পুরনো। We all became old now, so don't worry.
কতদিন বাদ মুলাকাত হলো বলো তো? দেশেই ছিলে এতদিন? হ্যাঁ, বাড়িতে একটা ছোট ভাতিজি আছে, তাকে নিয়েই ছিলাম। তারপর নোবারুন ফোন করলো। নোবারুন, আমাকে তোমার ডিটেকটিভ দলে কিন্তু নিলে না, বহুত না ইনসাফি এগুলো। ডিটেকটিভ নয়, অনুসন্ধানী দল। আমাদের কাজ হলো খোঁজা, কখনো সত্য, কখনো মিথ্যা, কখনো আলো, কখনো অন্ধকার, নিজেদের, কখনো খুঁজবো স্বপ্নকে। এটাই আমাদের মোটো। ওসব ভেলু ব্যোমকেশ হোমসের মতো অবজারভেশন শক্তি দিয়ে চারটে বিশ্লেষণ করে অপরাধীকে চিহ্নিত করার ক্ষমতা আমার নেই, আর আমি আমার টিমকে এমন বানাতেও চাই না। সত্য সবসময় সামনে থাকে না, সামনে থাকলেও মানুষ সত্যকে দেখতে পায় না। এটাই আসল সত্য, সে গোয়েন্দা হোক বা যে ডাসের ছেলেই হোক না কেন। সো ডোন্ট কল আস ডিটেকটিভ। ओके ओके ऑल राइट। सो बोलो, की जानते चाहो खूनी के बारे में? দেখো, আরে সাতকাণ্ড রামায়ণ পড়ার পর সীতাকে সেই প্রশ্ন করতে নেই। আমাদের পূর্বপুরুষরাই কথাটা বলে গেছেন। खूनिर ব্যাপারে বলার আগে আমি খুনের মোটিভের बारे में बोलते চাই। देखो, 7 बार छोड़ा, हर 7 दिन बाद लाश लोगों के सामने ले आना, এটার বিশেষ একটা মকসদ আছে, এটা তুমিও বুঝেছো নিশ্চয়ই। অ্যান্ড আই স্ট্রংলি বিলিভ কি খুনের পিছনের মোটিভ বদলা। বদলা? ইয়েস, রিভেঞ্জ। তোমরা অ্যাঞ্জেলিনা গোমসের কেসটা জানো তো? অ্যাঞ্জেলিনা গোমসের স্টেপফাদার অ্যান্ড্রে মেয়েকে প্রপার্টি দেবে না বলে খুন করে। খুনের তরিকা পেটে ছোড়া মারা হয়েছিল, তারপর বেটির একটা ब्रेस्ट केटे নেয়। पुलिस की शक जाते ना হয়, इसलिए एंड्रे और 3 लड़की को किडनैप करके एक ही तरीके से खून किया। फिर चारों को एक साथ उसने फेंक दिया नदी में। बॉडी मिलने पे सबको लग रहा था कि ये कोई साइको किलर का काम है, जबकि बात कुछ और ही था। मेरा थियोरी इस केस में कुछ ऐसा ही है। खूनी कौशिक सोम, আবির রঞ্জন তালুকদার অ্যান্ড वो নিখিলেশ ভৌমিকের মধ্যে सिर्फ एक जन की खून করতে চেয়েছিল। बाकी 2 लोग को उसने मारा इसको एक सीरियल किलिंग का रूप देने জন্য। और साथ से वो कुछ दिखाना चाहता है शायद लोगों को मारने के बाद पेट में एसिड ढालार कारण में भी से दिखाते चाहे कि कितना खतरनाक আছে। इस तरीके से अगर कोई खून करे, that means he wants to prove যে সে রিভেঞ্জ নিয়েছে। নাও এদের 3 জনের মধ্যে কে খুনি का टारगेट था वो बोलना मुश्किल है। अब खूनी के बारे में बोलना चाहता हूँ, he is not a psycho। ठंडे दिमाग का है वो आदमी, इसलिए बुद्धि করে লাশগুলো ঠিকানা করে যাচ্ছে। लेकिन he had a past trauma। बहुत दिन से कुछुर ऊपर बहुत घृणा जमे থাকলে से सब एक साथ बेरिए आते चाहे। खूनी के अंदर भी किसी बात को लेके कोई गुस्सा था, इसीलिए हर बार मारार समय ठंडा दिमाग होने के बाद भी वो जरूरत से ज्यादा हिंसरा हो जाए। He was out of control। আর কিছু? I am not sure, but as per my study, खूनी पहली खून के लिए बाएं हाथ इस्तेमाल করেছিল, बाकी 2 खून के लिए दाएं हाथ। এটা কি অনুমান? नहीं, तीनों खून की तस्वीर को ध्यान से देखो। पहला खून में छोड़ा का घाव है बॉडी के डान दिके, हर एक चोट बहुत गहरा है। अब अगर दाएं हाथ से केउ बेपरোয়া ভাবে বডি ডান দিকে ছুরি চালাতো, তাহলে ঘাগুলো এতো কোণ করে আর এতো ডিপে যেত না। अच्छे से सोच के देखो, बाएं हाथ से ही ऐसा कोना बराबर डान दिके स्पीडे छुरी চালানো যায়। अब सेकेंड और थार्ड বডিতে যে খুনগুলো আছে ওগুলো বাঁ দিকে কোনা করে। বাকি তো तुम समझदार हो। That's all my lord, now you can leave। সেখান থেকে বেরিয়ে ডিল্লো জিজ্ঞাসা করলেন, কি বুঝলে? অনেক কিছু। রিভেঞ্জ, প্রতিশোধ প্রতিবার নাও হতে পারে,
যদি ধরা যায় যত্র তত্রের হেতু, তবে তত্র কি যত্রের হেতু? কি মতলব তোটা? মতলবা সেটা বোঝানো শক্ত। চলো রাজার হাট থেকে ঘুরে আসি। সৌমদীপ সাহার সাথে বাক্যালাপ করা প্রয়োজন। রাত 8:10। সৌম্যদীপ সাহা ফিরল। ওনারা গেটের সম্মুখেই দাঁড়িয়েছিলেন। সৌম্যদীপের পথ রোধ করে নবারুণ বললেন, বাবা জীবন, কেমন আছো? কে? অজ্ঞাত বন্ধু, অনেকক্ষণ অপেক্ষা করছি তোমার জন্য, একটু কথা ছিল। হ্যাঁ, কিন্তু আপনারা কে? अंदर গিয়ে গাল করা যায়? আসুন। সৌম্যদীপের ঘরটা আজ একটু গোছানো। নবারুণ দেখলেন দেওয়ালে ঝোলানো সেদিনের সেই ক্যালেন্ডারটা আজ আর নেই। সৌম্যদীপ হাত মুখ ধুয়ে এসে বলল, বলুন, কি কথা বলবেন? নাম কি? সৌম্যদীপ সাহা। তোমার নাম না, কোম্পানির নাম কি? টেক পার্ক। তোমার পরিবার কোথায় থাকে? নেই, আমি একাই। মা 5 বছর আগে মারা গিয়েছে। বাবা ছোটবেলায় মাকে ছেড়ে চলে গিয়েছিল। ও, যেদিন ও ডেড বডি পাওয়া গিয়েছিল সেদিন রাতে তুমি কোথায় ছিলে? দেখুন, আমার সোশ্যাল লাইফ বলতে কিছু নেই। কাজ থেকে ফিরে রান্নাবান্না করে খেয়ে দিয়ে ঘুমাই। সেদিনও ওয়েট আ মিনিট, আপনারা এসব জিজ্ঞেস করছেন কেন? কারণ আমরা মার্ডার কেসটা খতিয়ে দেখছি। তোমার বাবা মার নাম কি? মা বৈশাখী সাহা আর বাবার নাম অচিন্ত সাহা। বেনি সাহার নাম শুনেছ? বেনি সাহা? বেনি সাহা, বেনি সাহা, বেনি বেনি বেনি, না, এমন নাম তো শুনিনি। কিন্তু কেন বলুন তো? না, এমনি। ঠিক আছে, চলি আজ। ভালো থেকো। গাড়িতে উঠতে উঠতে ডিল্লো বলল, বুঝলে তো, জলের মতো। বাড়ি ফিরে এলে কৌটি বলল, স্যার, কিরাত লাহার অফিসে সিসিটিভি দেখলাম। সেদিন ওনার ব্যাগে কেউ হাত দেয়নি। নবারুণ কেবল একটু হাসলেন, কিছু বললেন না। ফোন করলেন আইজিপি রবি রায়কে। বললেন, সরি স্যার, রাত্রিবেলা ডিস্টার্ব করলাম। একটা অ্যারেস্ট ওয়ারেন্ট লাগবে। সৌম্যদীপ সাহা। সলিড প্রমাণ নেই, বাট আই থিঙ্ক তৃতীয় ব্যক্তির লাশ যে বাড়িতে পাওয়া গিয়েছিল সেই বাড়ির মালিক বেনি সাহার পুত্র হলো সৌম্যদীপ সাহা। সে মিথ্যে পরিচয় দিয়েছিল পুলিশকে। তবে এখন সব বলার সময় নেই। আমি ওর ফ্ল্যাট থেকেই ফিরছি এখন। আমি নিশ্চিত ও পালাবে। ফোন রাখা মাত্রই কৌটি আর রঙ্গনাথ ছুটে এলো। কৌটি বলল, স্যার, স্যার, সৌম্যদীপ বেনি সাহার ছেলে। এ কথা বুঝলেন কি করে? আজ ওকে দেখে অনেকটাই বাপের মুখের আদল পেয়েছে। আজ ওই মেকআপের সহায়তায় বাপের রূপ ধরে এখানে এসেছিল। এখানে আসবার কারণ ঘটনাটার সাথে ও কোনো না কোনোভাবে যুক্ত। তাছাড়া কিরাত বলেছিল বেনি সাহার পরিবারে হয়তো কেউ আছে যাকে বেনিবাবু মাঝে মাঝে চিঠি লিখতেন। বেনিবাবু পরিবারের থেকে দূরে থাকতেন। সৌম্যদীপও বয়ানে বলেছিল তার বাবা ছোটবেলায় মাকে ছেড়ে চলে যান। যদিও কাগজপত্র থেকে কোনো প্রমাণ পাওয়া যায়নি যে ওই বেনি সাহার সন্তান, কিন্তু এখন গ্রেফতার না করলেও পালিয়ে যাবে। ও যে পালিয়ে যাবে এ কথা কে বলল? ওর ঘর আমরা যেদিন প্রথম গিয়ে দেখেছিলাম, ঘরটা জিনিসপত্রে পরিপূর্ণ অগোছালো। আজ দেখেছ এরকম ছিল?
সেই কাটা তারিখের ক্যালেন্ডার নেই, ঘরের স্টোভও নেই। স্টোভটা ওদের বেচে দিয়েছে। যাওয়ার আগে ওটা বেচলে ওর লোকানোর কিছু খরচ উঠবে। তাছাড়া আগের দিন ওর খাটের উপর টেবিলে কিছু খাতা বই দেখেছিল, মনে আছে? আজ সেসব ছিল না। এরপর শুধু ডকুমেন্টগুলো সরিয়ে দিলেই ওই ঘরে ওর অস্তিত্বের আর কোনো প্রমাণ পাওয়া যাবে না। উপরন্তু যদি রুমাল দিয়ে দরজা, খাট, টেবিল, মানে যেখানে যেখানে হাতের ছাপ পাওয়া সম্ভব সেগুলো মুছে দেয়, তাহলে ফিঙ্গারপ্রিন্ট আর আইডেন্টিফিকেশনও মুশকিল হয়ে যাবে। অন্য শহরে গিয়ে ছদ্মবেশে বাস করে জাস্ট ভ্যানিশ হয়ে যাবে। সিম্পল ইকুয়েশন। হ্যাঁ, এখনই যদি পালিয়ে থাকে, বাড়ির সামনের ক্যামেরার ভিডিওটা তো উঠবে না। কৌটি এক প্রকার দৌড়লো। মিনিট তিনেক পর হাঁপাতে হাঁপাতে ফিরে এসে বলল, স্যার, নমন স্যার, নমন স্যার, আর ইউ অলরাইট? বোধহয় পালিয়েছে। আমাদের ওপর নজর রাখছিল মালটা। এতক্ষণ তোমরা শুনছিলে সপ্তমাস্ত্র, রচনা সায়ন্তন পাল। আজকের গল্প পাঠ তথা গল্পের সূত্রধার এবং বিশেষ কিছু ভূমিকায় ছিলাম আমি, সায়ন্তন। নবারুণ মুখোপাধ্যায়ের চরিত্রে ছিল তমাল। অন্যান্য চরিত্রে আমার সাথে ছিল আর্য, রবিনা, সৌমিক, আরজে সৌমিক, রৌনক, নীল, সৌমদ্বীপ, রক্তিম, সৃষ্টি, তৃষা, শুভম, সোনিয়া, দুর্বা, পার্থ, রৌনক, শুভ এবং সৌরভ। এই গল্পের নাট্যরূপ নির্মাণে ছিল অনিন্দিতা। শব্দ সংযোজনে ছিল পিয়ালি ও রণজয়। আবহ সঙ্গীতে ছিল আর্য ও শঙ্খ। গল্পের প্রচ্ছদ নির্মাণ করেছে পিক্সেলের থেকে সৌভিক। কেমন লাগলো আমাদের আজকের উপস্থাপনা? যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, বেল আইকনে ক্লিক করে দিও সমস্ত গল্পের আপডেট সবার আগে পাওয়ার জন্য। আগামী পর্বে এই গল্পের দ্বিতীয় তথা অন্তিম পর্ব নিয়ে ফিরবে ফ্রিকি ফ্রাইডে স্টোরিজ। শুনতে থাকো, সাথে থাকো আর অপেক্ষায় থাকো। দেখা হচ্ছে। নমস্কার, শুভরাত্রি।